আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের লাইভে। টিউটোরিয়ালের পক্ষ থেকে দূরের এবং কাছের বন্ধুরা যারা যেখান থেকেই দেখছেন সবাইকে ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গত 9 তারিখ অর্থাৎ 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো এই পরীক্ষাটা নিয়ে অনেক ধরনের কথা চলছে, এই পরীক্ষা নিয়ে আন্দোলন চলছে, এই পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের প্রেস ব্রিফিং হচ্ছে, বিভিন্ন ধরনের নিউজ আসছে। আসলে কি পরীক্ষাটা বাতিল হবে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যদি এখনই দিতে চাই তাহলে এভাবেই দিতে হবে। আলটিমেটলি এই পরীক্ষাটা কিন্তু বাতিল হবে না। আমি আবারও বলছি, এই পরীক্ষা বাতিল হওয়ার কোনো চান্স নেই। কারণ যখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সচিব এইটা প্রেস ব্রিফিং এ বলেছে যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আমরা কোনো অনিয়ম দুর্নীতি দেখতে পারিনি। তারা যেহেতু যে ধরনের চশমা পরে সেই ধরনের চশমা দিয়ে আসলে এই দুর্নীতিগুলো দেখা যায় না, এই অনিয়মগুলো দেখা যায় না, তার মানে আমরা ধরেই নিয়েছি যে এই পরীক্ষাটা কোনোভাবেই বাতিল হচ্ছে না, বাতিল হওয়ার কোনো চান্স নেই। তাহলে করণীয়টা কি? তাহলে করণীয়টা হচ্ছে যে পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করা। অপেক্ষা অনুযায়ী আপনার যখন রেজাল্টটা আসবে, আপনার রেজাল্ট অনুযায়ী আপনি দেখতে পারবেন যে আপনার পরীক্ষায় আপনি 70 মার্ক বা 75 মার্ক পেয়েছেন, তারপরও টিকেননি। তো এরপরে আমাদের যেহেতু এটা বাতিল হচ্ছে না, যেহেতু এই পরীক্ষাটা সম্পন্ন হবে, আলটিমেটলি সবকিছুই ঠিকঠাক থাকবে এবং নির্বাচনের আগেই যেহেতু ফাইনাল রেজাল্ট আমরা পেতে যাচ্ছি, তারপরে আমাদের করণীয় কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা পাশাপাশি একটা জিনিস রেখেছি, হট নিউজ, যে 19তম শিক্ষক নিবন্ধনের মেগা পরিবর্তন। আসলে পরিবর্তনটা কি, এই পরিবর্তনটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং চুলচেরা বিশ্লেষণ করব, আপনারা যেমনটা ক্যাপশনে দেখতে পেরেছেন। সো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য না, আপনি ছড়িয়ে দিবেন এই ভিডিওটা। অবশ্যই আপনাকে আজকে শেয়ার করতে হবে। কেন শেয়ার করতে হবে, এর পিছনের একটা লজিক আমি আপনাকে দেখাবো। তবে প্রাথমিক কথা হচ্ছে আপনাকে ডেফিনেটলি মিনিমাম 5টা করে আমরা তো শেয়ার চাই স্যার। যেহেতু এত সুন্দর একটা আলোচনা আপনি পাচ্ছেন, মিনিমাম আপনার কাছে আমরা 5টা করে শেয়ার চাই। নিবন্ধন সম্পর্কে আপনাদের যে কোশ্চেনগুলো থেকে থাকে, কে কোন বিষয়ে আবেদন করতে পারবে, কোথায় আবেদন করতে পারবে, এবং নিবন্ধন সম্পর্কে যত ধরনের কোশ্চেন আপনাদেরকে থাকে, আজকে কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিন্তু আমাদের এই আলোচনাটা হবে। তো আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেই এবং মিনিমাম আজকের এই ভিডিওটি, আজকের এই লাইভটি মিনিমাম আমরা 5টা করে শেয়ার করে দেব। যে যে গ্রুপে যুক্ত আছি সবাই সব গ্রুপে যুক্ত করে লাইভটা আমরা শেয়ার করে দেই এবং একটু সবাইকে হাইলাইটস করে দেই। ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল যারা আছে সবার কাছে যেন এই নিবন্ধন আসছে, নিবন্ধন পরীক্ষায় যেন সুন্দর একটি প্রস্তুতি এবং একটি গবেষণামূলক, আজকে কিন্তু আমরা একটি গবেষণামূলক একটি লাইভ হতে যাচ্ছে। তো এই গবেষণামূলক যে কোশ্চেনগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে, সবার কাছে যেন এই ইনফরমেশনগুলো পৌঁছায়। তো আমরা একটু দেরি করব না, আমরা একটু শেয়ার করে দেই, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত লাইভটি শেয়ার করতে পারবো। আপনারা জানেন টিউটোরিয়ালের পক্ষ থেকে এই সকল যে চাকরি পরীক্ষার যত ধরনের অথেন্টিক ইনফরমেশন, সেটা কিন্তু আপনাদেরকে আমরা আপ টু ডেট প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করে থাকি। এবং আমাদের সাথে আছে রেজওয়ান স্যার এবং আমি আরিফ স্যার। রেজওয়ান স্যার কিন্তু এই নিবন্ধনে দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে কিন্তু উনি গবেষণা করে থাকে। আপনাদের যত ধরনের কোশ্চেন আছে উনি কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিবেন এবং নিবন্ধন পরীক্ষায় উপযুক্ত হওয়ার জন্য কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, কে কোথায় আবেদন করতে পারবে, কার কেমন যোগ্যতা থাকতে হবে, আপনার যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করে থাকেন আপনি কোথায় আবেদন করতে পারবেন, এরপরে যদি আপনি ডিগ্রি থেকে পড়াশোনা করেন আপনি কোথায় কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন, আপনি যদি ডিপ্লোমা থেকে পড়াশোনা করে থাকেন আপনি কোথায় কোন জায়গায় আবেদন করবেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে থাকেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, সেটার জন্য আপনি কোথায় কোন কলেজে কোথায় কোন জায়গায় আপনি আবেদন করতে পারবেন, স্কুলে পারবেন, স্কুল পর্যায়ে 2তে পারবেন, অর্থাৎ স্কুল পর্যায়ে 2 কি, স্কুল পর্যায়ে কি, কলেজ পর্যায়ে কি, সকল ইনফরমেশন নিয়ে কিন্তু আজকের এই লাইভটা হতে যাচ্ছে। তো বুঝতেই পারছেন, আমরা দ্রুত একটু এই লাইভটা আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেই যেন আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল সবার কাছে যেন পৌঁছায়। কেন আপনি যদি এই শেয়ারের মাধ্যমে যদি তার কাছে পৌঁছানো তার একটু উপকার হয়, তাহলে কিন্তু আপনি দেখা গেল সেও যদি আপনাকে এই শেয়ারটা করে দেয়, আপনিও তার কাছ থেকে সেই উপকারটা পাচ্ছেন। স্যার আমি ওই যে শেয়ার করার বিষয়ে একটা কথা বলেছিলাম যে এটার পিছনে লজিক আছে।
তো শেয়ারের পেছনে আসলে লজিকটা কি? আমি কি আপনাকে শেয়ারটা পাওয়ার জন্য কথাটা বলছি? ডেফিনেটলি নো। চাকরির জগতে একা মানে বোকা, এই জিনিসটা মাথায় রাখবেন। যত আপনি একা তত বোকা। আপনি চেষ্টা করবেন চাকরির জগতে আপনার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করতে। হ্যাঁ, তখন আপনি কাউকেই সাথে নেবেন না, তখন আপনি সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাববেন। এমনকি আপনার যদি নিজের বোনও আপনার সাথে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দ্বী ভাববেন কখন? যখন দেখবেন যে না, মাত্র একটাই শূন্যপদ আছে, 10-12 জন বা 20 জন, 1000 জন, 1500 জন পরীক্ষা দিবে, সেখানে মাত্র একজনকেই নেবে, তাহলে মায়ের পেটের বোনকেও আমি বিশ্বাস করবো না। মায়ের পেটের বোনের থেকেও কিভাবে আমি একটা মার্ক বেশি পাবো, সেই ধান্দায় আপনার থাকতে হবে। কিন্তু যখন দেখবেন যে শূন্যপদ বেশি, তখন চেষ্টা করবেন একটা সার্কেল তৈরি করতে, যে সার্কেলের সাথে আপনি গ্রুপ স্টাডি করবেন। আপনি কখনোই একা থাকবেন না। একা মানে বোকা, একা মানে বোকা, একা মানে বোকা। আমি আবারও বলছি, একা মানে বোকা। চাকরির জগতে যত আপনি বেশি গ্রুপ স্টাডি করবেন, যত আপনি একটা সার্কেল বানাতে পারবেন, তত আপনি সবার থেকে বেশি এগিয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনার এখানে করণীয় কি? শেয়ারটা কারে করবেন, বা আপনি কোন ফ্রেন্ড সার্কেলটা এখানে তৈরি করবেন? আপনি নিঃসন্দেহে পড়াশোনা করেছেন, আপনার ফ্রেন্ড সার্কেল একটা আছে, এসএসসি জগতের ফ্রেন্ড সার্কেল আছে, এইচএসসি জগতের ফ্রেন্ড সার্কেল আছে। আপনি যদি ডিগ্রি করে থাকেন, বা অনার্স করে থাকেন, বা ইঞ্জিনিয়ারিং করে থাকেন, বা ডিপ্লোমা করে থাকেন, আপনি যে জগৎটাই পড়াশোনা করেছেন কেনা, আপনার সেখানে কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল আছে। সেই সার্কেল থেকে যারা এই নিবন্ধনের বিষয়ে আগ্রহী, যাদের চাকরিটা সত্যি সত্যি দরকার, আপনি তেমন একটা ফ্রেন্ড বানিয়ে নেবেন। আপনার তার সাথে যে দেখা হতে হবে, তাকে নিয়ে বিকেলবেলা আপনার কোনো মাঠে বসতে হবে, সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে বসতে হবে, বিষয়টা এমন না। অনলাইন এখন আমাদের আহ, এটা কি গ্লোবাল ভিলেজ বলা হয়, মানে ইন্টারনেটের কারণে পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতন আমরা মনে করতে পারি। আমরা যেমন এক দেশ থেকে আরেক দেশে আগে একটা আমাদের দূর কল্পনা করা লাগতো, এখন কিন্তু সেকেন্ডের ভিতরে আমরা তথ্য পাঠাতে পারি। আপনি অনলাইনে তাদের সাথে স্টাডি করে নেবেন, সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা করে হলেও শেয়ার করতে হবে। হ্যাঁ স্যার, আমরা একটুও দেরি করবো না, আর আমরা এখনই মূল আলোচনায় চলে যাব। তো আপনারা শেয়ার করতে থাকবেন, অবশ্যই আপনারা একটা করে হলেও শেয়ার করবেন। আর আমাদের কিন্তু আরো একটা গণবিজ্ঞপ্তি চলছে, 67,000 গণবিজ্ঞপ্তি, সেটা নিয়েও আমরা আলোচনা করব। সেটার আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তো সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ এই 19তম নিবন্ধন সম্পর্কে যত ধরনের কোশ্চেন আছে, যত ধরনের ইনফরমেশন আছে, আপনাদেরকে সকল ইনফরমেশন অথেন্টিকলি দেওয়ার জন্য আজকের এই আলোচনা। তো আমরা দেরি করবো না স্যার, আমরা শুরু করে দিই। আমরা আলোচনা চলে যাব। আমাদের চলে আমরা প্রথমেই একটু দেখে নেই যে মেগা আপডেটটা কি। মেগা আপডেটটা কি? মেগা আপডেটটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের জন্য একটা গুড নিউজ। গুড নিউজটা কানে কানে বলি, কাউকে বলার দরকার নেই। সেটা হচ্ছে যে আমরা যে এতদিন পর্যন্ত চিল্লিয়ে চিল্লিয়ে বলেছি যে 80,000 প্লাস শূন্যপদ, 80,000 প্লাস শূন্যপদ, এটা একটু কানে কানে বলি, যেহেতু প্রকাশনী, যেহেতু একেবারে ভিতরের খবর একটু জানতে পেরেছি। সেটা হচ্ছে যে শূন্যপদটা 1,02,000 মতো হতে পারে, 1 লক্ষ প্লাস হতে পারে। তাহলে তো স্যার এটা তো প্রায় 2 লক্ষ প্লাস। 2 লক্ষ প্লাস। 2 লক্ষ বলতে কেন বলছি, তার কারণ হচ্ছে এইখানে দেখুন, এটা অফিসিয়ালি আপনি ধরেন 80,000 প্লাস, কিন্তু আনঅফিসিয়ালি বলতে পারি যে 1 লক্ষ প্লাস শূন্য পদ কিন্তু হতে যাচ্ছে। 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস, অর্থাৎ 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস কিন্তু শূন্য পদ হতে যাচ্ছে। ঠিক আছে, যদি এক লাখও যদি নেয়, 1 লাখও যদি নেয়, এখানে টেকাবে কিন্তু 2 লাখ। 2 লাখ। 2 লাখ অর্থাৎ টাকা। শূন্য পদ যতগুলো থাকবে তার দ্বিগুণ পরিমাণ কিন্তু এইবার 19তম নিবন্ধনে কিন্তু টিকানো হবে। তাহলে বুঝতে পারছেন, এইবার যদি আপনি চাকরিটা সিনিয়র নিতে না পারেন, তাহলে আপনার জন্য কিন্তু পরবর্তী নিবন্ধন গুলা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। একটা সার্কুলারে সাধারণত পরীক্ষার্থীর সংখ্যা থাকে 2 লাখ, কিন্তু নিবন্ধনে টেকাবে 2 লাখ। 2 লাখ। তার মানে এই 19তম শিক্ষক নিবন্ধনে আপনি যদি 1 লক্ষর মধ্যে না থাকতে পারেন, সরি, মানে ধরুন 1 লক্ষ পরীক্ষার্থী এখানে হচ্ছে যোগদান করতে পারবে, টেকাবে 2 লাখ। আপনি চিন্তা করে দেখেন, এই বাদবাকি যে 1 লক্ষ টেকালো, এরা কারা? এরা ওয়েটিং লিস্ট। তো আপনি যদি এই 1 লাখের মধ্যে, সবাই তো আর জয়েন করবে না, এই 1 লাখের মধ্যে ধরে নিলাম যে 60,000 জয়েন করতে পারে, এটাই ম্যাক্সিমাম হবে, 60,000 জন জয়েন করবে। তো এই 60,000 জনের মধ্যে যে 40,000 বাদ বাকি থাকলো, মানে শূন্যপদ তৈরি হলো, এই বাদ বাকি যে 1 লক্ষ আছে, এখান থেকে কিন্তু সেই 40,000 টান দেবে। তার মধ্যেও যদি 1,000 যোগদান না করে, সেই 1,000 জন কিন্তু এখান থেকে টান দেবে। তার মানে 19তম শিক্ষক নিবন্ধন যদি কোনো কারণে ফসকে যায় আপনার হাত থেকে, তাহলে সেটাই হবে বড় মাছ। জাল থেকে যে মাছটা চলে যায়, সেটা হয় কিন্তু বড় মাছ।
আপনি এরপরে কান্নাকাটি করলেও দেখবেন যে এই ধরনের আর সার্কুলার পাবেন না। তখন আপনাকে ছোট সার্কুলারের প্রতি ভরসা করতে হবে, সেটা খুবই ক্রিটিক্যাল। আমরা আলোচনার দিকে চলে যাই। শিক্ষক নিবন্ধন এনটিআরসি আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? 3টি যোগ্যতা থাকলেই আপনি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন। একটা কথা বলে রাখি, আমি যে পরিবর্তনের কথা বলেছি সেই পরিবর্তনের মধ্যে এখানে একটু আলোচনা আছে। এবার কিন্তু শিক্ষক নিবন্ধন, এই নিবন্ধন কথাটা থাকতেছে না। নিবন্ধন মূলত কি? আমরা আগে যারা 18তম পর্যন্ত পেয়েছিলাম, 18তম পর্যন্ত ঘটনার এমন ছিল যে আমরা প্রিলিমিনারি দিতাম, রিটেন দিতাম, ভাইভা দিতাম, তারপর আমাদেরকে এনটিআরসি একটা সার্টিফিকেট ধরাই দিত যে ভাইয়া তুমি ওয়েট করো, যখন গণবিজ্ঞপ্তি হবে তুমি আবেদন করে চাকরিটা নিও। মানে ঘটনাটা এই, মানে আমি নিবন্ধনে পাশ করলেই যে আমার চাকরি, বিষয়টা এমন ছিল না। বিষয়টা কোনোভাবে এমন ছিল না। 1 থেকে 18তম পর্যন্ত এখনো অনেক নিবন্ধনধারী আছে যাদের কাছে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা আলটিমেটলি ধুয়ে ধুয়ে চা খেতে হচ্ছে। চাকরি হয়নি। কেন চাকরি হয়নি? কারণ তাদের ক্রাইটেরিয়ার মধ্যে ধোপে টেকেনি আর কি। বিষয়টা হলো, ধরুন সারা বাংলাদেশে আমি সেদিন ইকোনমিক্স নিয়ে কথা বলেছি, ইকোনমিক্স শূন্যপদ আছে 40টার মতন, এখন পাশ করে বসে আছে 1000 জন, বাকি 40, প্রথম 40 জনের চাকরি হয়েছে। ওই যে 960 জন, সেই 960 জন কিন্তু সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আলটিমেটলি শিক্ষক নিবন্ধনে কখনোই মানে পাশ করলে চাকরি হতো না। কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সব থেকে বড় যে ঘটনাটা ঘটবে সেটা হলো পাশ করলেই চাকরি নিশ্চিত। পাশ করলেই চাকরি নিশ্চিত। কারণ এখানে নিবন্ধন কথাটা থাকতেছে না। নিবন্ধনের পরিবর্তে আমরা যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ বলতাম, সেই নিবন্ধন না, শিক্ষক নিয়োগ আসবে এখন। 19তম থেকে শিক্ষক নিয়োগ আসবে, নট শিক্ষক নিবন্ধন। এটা একটা বড় পরিবর্তন, যে পরিবর্তনের কারণে সাথে সাথে আপনি এটা নিশ্চিত যে আপনি 100% পাশ করলে চাকরি স্যার, পাচ্ছেন। এটা যদি প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে আরেকটু যদি মানে ক্লিয়ার করতেন, যেমনটা আমরা বিসিএস এ সরাসরি কিন্তু আমরা জয়েন করতে পারি, আবার প্রাইমারিতে আমরা পরীক্ষা দিলে যদি আমরা পাশ করি তাহলে কিন্তু আমরা সরাসরি জয়েন করতে পারি। তো সেই একইভাবে শিক্ষক নিবন্ধনের কিন্তু প্যাটার্নটাও সেম হয়ে যাচ্ছে, তাই না? জি জি। শিক্ষক বিসিএস এ যেটা ঘটনা ঘটে যে ভাইবা দেওয়ার পর সুপারিশ করে, সরাসরি সুপারিশ করে। শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তিতে গিয়ে আগে সুপারিশ করতো। মানে আপনি সার্টিফিকেট পেয়েছেন, তারপর গণবিজ্ঞপ্তি মানে হলো সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলতে তোমাদের কাছে কি কি শূন্যপদ আছে আমাদেরকে দাও। শিক্ষক আমরা এনটিআরসি কর্তৃপক্ষকে সেই শূন্যপদগুলো যখন এসে জমা হতো, তখন যারা পাশ করছে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ মানে এনটিআরসি কিন্তু 2 ধরনের রোল প্লে করে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে শূন্যপদ নিয়ে তার এগেনস্টে গিয়ে সারা বাংলাদেশের বেকার থেকে আবার যোগ্য শিক্ষককে তৈরি করার পর তাদেরকে অ্যালাইন করে দেয়, যে যোগ্য শিক্ষার্থীদেরকে বলে যে ঠিক আছে সারা বাংলাদেশে 50,000 শূন্যপদ আছে, তোমরা এখন আবেদন করতে থাকো। তারা আবেদন করে কারাটাকে, যারা সর্বোচ্চ মার্ক পায়। কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন এটা থাকতেছে না। বিসিএস এর মতো ভাইবার পর সরাসরি ওই প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি সুপারিশ করে দিবে। দ্যাটস ওয়াই আমি আপনাকে স্ট্রংলি বলতে পারি যে 19তম শিক্ষক নিবন্ধন টোটালি ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, এবং এই ডিফারেন্ট ওয়েতে প্রথমবারেই যে পরিমাণ আমাদের মানে সুযোগ তৈরি হয়েছে, 20তম মনে হয় থাকবেই না। আমার মনে হয় 20তম আসবে আরো 5 বছর পর। এখানে কি কি যোগ্যতা আমাদের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটু আমরা শেয়ার করে দেই, আমরা একটু এই ভিডিওটা বা এই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেই, একটু শেয়ার করে ডান লিখে দেই স্যার, শেয়ার করে একটু ডান লিখে দেই, ঠিক আছে? তাহলে আলোচনা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কি দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, একটু আপনি সাথে থাকেন। আচ্ছা, আমরা এখানে পেলাম যে আমাদের কি কি যোগ্যতা থাকলে আমরা পরীক্ষাগুলো দিতে পারবো। যোগ্যতার মধ্যে প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা। এখানে একটু ডিপ্লোম্যাটিক আপনার কাছে মনে হতে পারে। এখানে লেখা আছে পরীক্ষার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। আমি একটু সহজ করে দেই, আপনার মিনিমাম যোগ্যতা থাকা লাগবে এইচএসসি পাস সমমান আলিম পাস। অনেকেই আছে যারা এসএসসির পর অর্থাৎ দাখিল অর্থাৎ ইন্টারমিডিয়েট, আমরা মেট্রিক যেটাকে বলি, আমাদের দাদা দাদিরা যেটাকে মেট্রিক বলতো, সেই মেট্রিক পাস করার পর অনেকে ডিপ্লোমাতে যায়। ডিপ্লোমাতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা করে, কেউ 3 বছর মেয়াদি ডিপ্লোমা করে। 3 বছর আসলে এসএসসির পর হয় না, এটা 4 বছর মেয়াদি হয়। 4 বছর মেয়াদি হলে এটা ইন্টার সমমান, আপনিও চাকরির পরীক্ষা দিতে পারবেন, শিক্ষক নিবন্ধনে শিক্ষক হতে পারবেন। তার মানে আমরা কি কি পেলাম, যে আপনি মিনিমাম ইন্টার পাস করলেই যদি চাকরি দিতে পারেন তাহলে উপর নিয়ে তোর কোনো কথাই নেই, সবাই তো চাকরি দিতে পারবে। স্যার প্রথমেই বলছিল ইঞ্জিনিয়ারিং পড়েও, হ্যাঁ ট্রিপলিতে পড়েও এখানে চাকরি পরীক্ষা আপনি শিক্ষকতা করতে পারবেন। পাশাপাশি ধরুন ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা দিতে পারবেন,
তারপর হচ্ছে ডেমনস্ট্রেটর পদে পরীক্ষা দিতে পারবেন। আমরা এই আলোচনাগুলো স্যার আমরা সামনের দিকে আগাই। এগুলা মনে হয় বেসিক আলোচনা, অনেক ভাই বোন ইতিপূর্বে জানে, আমরা একটু স্কিপ করে দ্রুত চলে যাই। স্যার মনে হয় এখানে হ্যাঁ। একটা তথ্য দেই। অনেক ভাই বোন আছেন যাদের কিনা আগে হলো 35 বছর হলেও চাকরি হতো না, যদিও নিবন্ধনে বলা আছে যে 35 বছর পর্যন্ত আপনি চাকরি পরীক্ষা দিতে পারবেন, 35 হলেও চাকরি পরীক্ষা দিতে পারতো না, সেখানে গণবিজ্ঞপ্তির একটা জাতাকলের মধ্যে পড়ে যেত। এবার কিন্তু সেটাও থাকতেছে না, আপনার 35 বছর মানে আপনি 35 বছর পর্যন্তই পরীক্ষা দিতে পারবেন এবং চাকরিটা পেতে পারবেন। মানে নাগরিকত্ব নিয়ে কথা বলার কিছু নাই, আপনাকে বাংলাদেশের নাগরিক হতেই হবে। আমরা পরের আলোচনাটা যাই। পরের আলোচনা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিবন্ধনের কোন কোন পদে আবেদন করতে পারবেন, এটা মনে হয় আমাদের পরবর্তীতে আলোচনা আছে, আমরা সেদিকে চলে যেতে পারি। এখানে আছে হলো আমরা যে আলোচনাটা ইতিমধ্যেই করেছি যে আপনার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যে আচ্ছা, আমরা এখানে কোর্স দেওয়া আছে, অর্থাৎ এসএসসি দাখিল সমমান। আপনি এখনো কোচি, আপনি ছোট মানুষ, আপনার কোনো চাকরি পরীক্ষার সময় হয় নাই, আপনি চাকরি পরীক্ষা দিতে পারবেন না। যদি এইচএসসি আলিম সমমান পাশ করে থাকেন, অর্থাৎ আলিম অথবা এইচএসসি যদি পাশ করে থাকেন, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন স্কুল পর্যায়ে 2, কিন্তু স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে পারবেন না। স্কুল পর্যায়ে 2 কি? স্কুল পর্যায়ে 2 হচ্ছে মাদ্রাসায় এবং কিছু কিছু ডেডিকেটেড এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যারা কিনা প্রাইমারির মতো 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে পড়ায়, আপনি সেখানে গিয়ে শিক্ষকতা করবেন। আপনি প্রাইমারি স্কুলের টিচার কিন্তু না। আপনি মাদ্রাসাতে, বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে সেখানে 1 থেকে 10 পর্যন্ত ডাইরেক্ট থাকে, সেই 1 থেকে 5 পর্যন্ত আপনি বাচ্চাদেরকে পড়াবেন। পাশাপাশি কিছু ডেডিকেটেড, কিছু আলাদা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যেগুলো এমপিও ভুক্ত, সেখানে গিয়ে আপনি চাকরি করতে পারবেন। স্যার কি কিছু বলার আছে? কিছু বলার নাই, তবে অনেক ভাই বোন আমাদেরকে কোশ্চেন করছে স্যার এই বিষয়ে। আমরা সকল কোশ্চেনে আনসার দিব, যদিও আমরা কোশ্চেন গুলা দেখছি যে অনেকে বই সম্পর্কে জানতে চাচ্ছে, অনেকে সিলেবাস সম্পর্কে জানতে চাচ্ছে। তো কে কোন সাবজেক্ট থেকে জানতে চাচ্ছে এবং কে কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন, সেই সাবজেক্ট গুলো আমরা একটু কমেন্টে জানাই, তাহলে সেই সাবজেক্ট গুলা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো সবাই একটু কমেন্টে জানাই দেয় যে কে কোন সাবজেক্ট থেকে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে, এবং আপনাদের যে কোশ্চেন গুলো আছে কমেন্টে জানাই, আমরা কমেন্ট গুলো দেখে দেখে আপনাদের সকল আলোচনা থাকবে। আর ইতিপূর্বেই কিন্তু আমাদের বেশ আলোচনা এখানে আছে, আপনি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, নিবন্ধন সম্পর্কে সকল আলোচনা এখানে থাকবে। এখানে ঘটনা হচ্ছে আমাদের আলোচনা শেষে যদি আপনার মনে হয় যে একটা কোশ্চেনের অ্যান্সার আপনি পাননি, তাহলে আমরা কমেন্ট থেকে থেকে আপনার উত্তরগুলো নেব। মানে আমার মনে হয় আমরা শেষ পর্যন্ত গেলে এটা থাকবে না। তবে একটা কথা আমি প্রাসঙ্গিক বলে রাখি, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে যে প্রাইমারি পরীক্ষা হলো, সেই প্রাইমারি পরীক্ষায় টিউটোরিয়াল একটা চমক দেখিয়েছে। আমি টিউটোরিয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি, আপনি যতগুলো সেটআপ দেখছেন, যত যা কিছু দেখছেন, আমি টিউটোরিয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি। টিউটোরিয়াল একটা চমক দেখিয়েছিল, সেটা হচ্ছে সরাসরি 85টা প্রশ্ন কমন দিয়েছিল, সরাসরি। অর্থাৎ যত ডিভাইস পার্টি থাকুক, যত প্রশ্নপত্র ফাঁস হোক, হ্যাঁ প্রশ্নপত্র যেটা ফাঁস হয়েছে সেটার আমরা একেবারে মানে আন্দোলন করার মতো, তীক্ষ্ণ আন্দোলন করার মতন বা দুর্বার আন্দোলন গড়ে তোলবার জন্য প্রশ্নপত্র ফাঁসের সরাসরি আমরা প্রমাণ আজ পর্যন্ত দিতে পারতেছি না। মানে এটা হলো যেভাবেই হোক যারা প্রশ্ন ফাঁস করেছে তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আর ডিভাইস পার্টি এটা ধরা পড়েছে, তার মধ্যে গাইবান্ধা থেকে 51 জন এবং ভোলা থেকে 19 জন, 2টা জেলা থেকেই হলো 70 জন ধরা পড়েছে, সারা বাংলাদেশ থেকে 150 জনের মতো। খুবই নেক্কারজনক ঘটনা, তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কিন্তু এর বাইরে গিয়ে যদি সব থেকে বেশি কমন এই প্ল্যাটফর্মের মধ্য থেকে আমি কথা বলতে চাই, তাহলে সরাসরি 85টা কমন দিয়েছিল। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে 19তম শিক্ষক নিবন্ধনে যেহেতু 200 মার্কের পরীক্ষা হবে, 100 মার্ক সাবজেক্টিভ আর 100 মার্ক হচ্ছে জেনারেল পার্টটার মধ্যে আপনার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থাকবে। আমি এই জায়গাটাতে খুব স্ট্রংলি আপনাদেরকে বলি যে এই বাংলা, ইংলিশ, জিকে আর হলো ম্যাথ, এই 4টা সাবজেক্ট কিন্তু জেনারেল হবে। জেনারেলে যদি আপনি এই 4টা সাবজেক্টের মধ্যে ফেল করেন, তাহলে আপনার সাবজেক্টিভের কোনো মূল্য নেই। আপনি যদি সাবজেক্টিভে 100-র মধ্যে 100 পান, আপনার চাকরি হবে না, কোনোভাবেই হবে না, ডেফিনেটলি। এটা হলো মেইন পয়েন্ট। আপনার জেনারেলটা হচ্ছে এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট। আপনি জেনারেলে পাস করছেন, 40% মার্ক অর্থাৎ 40 পাইছেন জন্য আপনার সাবজেক্টিভের খাতাটা মূল্যায়ন করা হবে। এখন সাবজেক্টিভে যদি আপনি এগিয়ে থাকতে পারেন, তাহলে আপনার আলটিমেটলি হলো এই দুটার সমন্বয়ে আপনার চাকরিটা হবে। আমরা আলোচনা ওকে। এইচএসসি আলিম সমমান, এটা আপনি শুধুমাত্র স্কুল পর্যায়ে 2 দিতে পারবেন। ডিপ্লোমা পাস 3 বছর 4 বছর মেয়াদী যারা আছেন, তারা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে পারবেন।
তারা স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এ পড়বে, তারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন না। কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে গেলে মিনিমাম অনার্স, আর যদি আপনি 3 বছর কোনো কোর্স করে থাকেন যেমন ডিপ্লোমা, ডিগ্রি এই ধরনের যদি কোর্স করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 2 বছরের মাস্টার্স করে নিতে হবে। আচ্ছা, ডিপ্লোমা পাস, বিএসসি পাস, অনার্স সমমান। যে ডিপ্লোমা পাসটা হলো আপনার এইচএসসির পরে গিয়ে করেন সেটা অনার্স সমমান কিন্তু। আর এর সাথে সাথে যারা বিএসসি করে থাকেন তারা হলো স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে 3টাতে আবেদন করতে পারবেন। কোন কোন পদে আবেদন করতে পারবেন? অনেকে ডিপ্লোমা পাসধারীরা তারা হতাশায় ভোগেন, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসে তারা হতাশায় ভোগেন, হ্যাঁ, যে আমার আবার শিক্ষকতার এখানে জায়গা কোথায়? ডেফিনেটলি আছে, তার জন্য আমরা আপনাকে সুবর্ণ সুযোগ করে দেব। মানে এই কথাগুলো আলোচনা, আরো বিস্তারিত আলোচনা কিভাবে পেতে পারেন আমরা সেটা করে দেবো, আপনি আমাদের সাথে থাকবেন। ডিগ্রি 3 বছর পাস যেটা আছে ডিগ্রি, এই ডিগ্রিটা হচ্ছে ডিগ্রি তো আমরা বুঝি যেটাকে আমরা বিএ বলি। সেই ডিগ্রিটা 3 ক্যাটাগরির হয়ে থাকে, একটা হলো সায়েন্স হয়ে থাকে, একটা হলো আর্টস হয়ে থাকে, একটা হচ্ছে কমার্স হয়ে থাকে। এই 3টা ক্যাটাগরিতে হয়ে থাকে। অর্থাৎ ডিগ্রিতে আপনি যদি বিবিএস যদি করে থাকেন তাহলে এটাকে কমার্স ধরা হয়। বিএসএস অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স যেটাকে আর্টস বলা হয়, আপনি সায়েন্স থেকে করে থাকেন। তো আপনার যদি সায়েন্সের মধ্যে যে সাবজেক্টটায় 300 মার্ক আছে, আমি আবার বলছি যে সাবজেক্টটায় 300 মার্ক আছে, সেটা যদি হয় কেমিস্ট্রি হয় ফিজিক্স, তাহলে আপনি ওই কেমিস্ট্রি এবং ফিজিক্স যেটাই থাকুক না কেন আপনি স্কুল পর্যায়ে এসে কিন্তু ভৌত বিজ্ঞানে পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনার হচ্ছে কমার্স হয় তাহলে আপনি বিবিএ তে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ যেটাকে আমরা ব্যবসা শিক্ষা বলি স্কুল পর্যায়ে, সেটাতে পরীক্ষা দিতে পারবেন। আর আর্টস হলো সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দিতে পারবেন, সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবেন। এই পর্যায়ের মানুষরা স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং এই দুটাতে পরীক্ষা দিতে পারবে। কলেজ পর্যায়ে ডেফিনেটলি নো। আমি বলছি না যে 3 বছরের যদি কোর্স হয় তাহলে আপনাকে 2 বছরের মাস্টার্স করে নিতে হবে, সেটাই হলো এখানে কথা। আর ডিগ্রি 3 বছর পাস, বিএড কোর্স স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবে। এখানে বিএডটা কি? বিএডটা হচ্ছে আমি একটু আগে আলোচনা করেছি সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা নিয়ে আপনি মনে করেন পড়াশোনা করেছেন। এই পড়াশোনা করার পর আপনার মনে হয়েছে আমি সায়েন্সে পড়ছি, আমার সায়েন্সের সাবজেক্ট গুলো হিজিবিজি লাগে, আমি এটা করবো না ভাই, আমার মাথায় ধরে না, আমি পরীক্ষা দিতে চাই না, স্যার আমাকে বাঁচান, একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমাকে অন্য কোথাও দেন, সুযোগ আছে। আবার আপনি আর্টসে পড়ছেন, স্যার এখানে তো বিঘা দিয়ে নাম্বার দেয়, মানে আর্টসে খালি লিখতে হয়, একটা করে 1 মার্ক করে দেয়, এখানে হিউজ লেখা লাগে, আমি এটা পারবো না। কমার্স, স্যার এত হিসাব টিসাব আমি পারবো না, আমাকে অন্য কিছু দেন। তখন আপনার সুযোগ আছে হলো টিচার্স ট্রেনিং কলেজ থেকে। বাংলাদেশে অনেকগুলো টিটিসি অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজ আছে। সেই টিচার্স ট্রেনিং কলেজে আপনি আইসিটির উপর কোর্স করতে পারবেন, আপনি বিপিএড এর উপর কোর্স করতে থাকবেন, মানে যে ফিজিক্যাল সায়েন্স যেটাকে শারীরিক শিক্ষা বলে, আপনি চারুকারুর উপর কোর্স করতে পারবেন, আপনি গ্রন্থাগারের উপর কোর্স করতে পারবেন। এই প্রতিষ্ঠানগুলো 1 বছর মেয়াদী অনেকগুলো কোর্স করায়। আপনি যদি এর কোনো একটা কোর্স করে থাকেন আপনি 100% স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। এই আপনি দুনিয়াতে কি পড়ছেন সমস্যা নেই, আপনি ওই কোর্সগুলো 1 বছর মেয়াদী একটা কোর্স করে নেবেন, আপনি 100% পরীক্ষা দিতে পারবেন স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে। আমরা সেই আলোচনায় আসবো। ডিগ্রি 3 বছর পাস, মাস্টার 2 বছর। যদি ডিগ্রির সাথে মাস্টার্স আপনার 2 বছর থাকে তাহলে বাংলাদেশের সমস্ত পড়াশোনা আপনি আলটিমেটলি শেষ করে ফেলছেন। তার মানে এখানে আপনার স্কুল পর্যায়ে 2ও বাঁচবে না, স্কুল পর্যায়েও বাঁচবে না, কলেজ পর্যায়েও বাঁচবে না, আপনি আলটিমেটলি সবগুলোতেই পরীক্ষা দিতে পারবেন। আপনার যদি হয় অনার্স, এই অনার্স সম্মান যদি থেকে থাকে 4 বছর মেয়াদী, যেটা ইন্টারের পর করা হয়। এই ইন্টারের পর যে আপনি অনার্স করেন, হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান থেকে অনার্স পাস করলে আপনি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবেন। আপনি বিসিএস ক্যাডার বলেন, নন ক্যাডার বলেন, আপনার 10 থেকে 20তম গ্রেড বলেন, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, স্বাস্থ্য খাত, আপনার সিভিল সার্জন যেটাকে বললাম, সমাজসেবা অধিদপ্তর, সমাজকর্মী, কোনোটাতে বাঁচবেন, আপনি সবগুলোতে পরীক্ষা ইচ্ছা মতন দিতে পারবেন। আর যদি তার সাথে মাস্টার্স থাকে তাহলে তো কোনো কথাই নেই। মাস্টার্স স্নাতকোত্তর 1-2 বছর, মানে অনার্স করার পর তো আমরা মাস্টার্স 1 বছর পাই, আর ডিগ্রি করার পর মাস্টার্স আমাদেরকে প্রিলিমিনারি থেকে 2 বছর আমাদের করতে হয়। এটা যদি আপনি পাশ করেন তাহলে আপনার গাড়িটা চলবে ইচ্ছা মতো, আপনি একটাতেও বাঁচবেন না, আপনি সবগুলোতে পরীক্ষা দিতে পারবেন। আলোচনা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? আলোচনা কি ক্লিয়ার? এক ভাইয়া আমাদেরকে কোশ্চেন করছে যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 একই সাথে পরীক্ষা হবে কিনা। ডেফিনেটলি না, না স্যার, একই সাথে 18তম পর্যন্ত তাই ছিল। হ্যাঁ। 18 পর্যন্ত তাই ছিল। আমাদের এখানে হলো 2টা টাইমে পরীক্ষা হতো। যেমন
স্কুল 2 প্লাস স্কুল, এইটা হলো একটা টাইমে পরীক্ষা হতো সকালে, আর বিকেলে হতে হলো কলেজ পর্যায়ে। এটা আগে ছিল, কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে। আমরা একটা ভাষা নলেজ শুনছি, আমরা ভিতরের একেবারে কোর নিউজ পর্যন্ত একটু টেনে আনার চেষ্টা করছি, যে এবার স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে 3টা আলাদা হবে। স্যার যেমনটা করে বলে, স্যার মূলত তথ্যটা পেয়েছেন জন্য কনফিডেন্টলি এই কথাটা বলছেন। আমরা কি পরের আলোচনায় যাব, নাকি আপনারা কোনো প্রশ্ন করবেন? স্কুল 2 সাবজেক্টিভ 140 মার্ক কথা কোথা থেকে আসবে? স্কুল 2 সাবজেক্টিভ 140 হবে না, এটা শুধুমাত্র ইবতেদায়ী কারি, ইবতেদায়ী মৌলভী, আর হচ্ছে সহকারী মৌলভী, আরবি প্রভাষক, এই 4টা পদের জন্য 140 আর ভার্সেস 40। জেনারেল হবে 60, আর ইবতেদায়ী কারি, ইবতেদায়ী মৌলভী, সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক, এই 4টা পোস্টের জন্য আপনার আসবে সাবজেক্টিভটা 100। দাখিল মুজাব্বিদ পাশ করে নিবন্ধনে পরীক্ষা ইবতেদায়ী পর্যায়ে মানে স্কুল পর্যায়ে 2 তে পরীক্ষা দিতে পারবে কি? না 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 না, আপনি কমই পড়েছেন, আপনার এক্ষেত্রে হবে না। আপনার দাওরা পাশ করলে, যখন আপনারা কৌমিতে মাস্টার্স কমপ্লিট করে ফেলেন, তখন আপনাদেরকে স্কুল পর্যায়ে 2 এর জন্য সুযোগ দেওয়া হয়। এটা নিয়েও আসলে আমাদের দুঃখের শেষ আচ্ছা, নেই। যদিও অনেকের এখনো কনফিউশন আছে স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায় নিয়ে তো আমরা ক্লিয়ার, কিন্তু স্কুল পর্যায়ে 2 হচ্ছে, এটা হচ্ছে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো আছে, এটা হচ্ছে স্কুল পর্যায়ে 2। পাশাপাশি আরো বেশ কিছু এমপিও ভুক্ত প্রাইমারির মতো স্কুল পর্যায়ে 2 মানে হচ্ছে প্রাইমারির সাথে সম্পর্ক। এখন জেনারেল যে ক্যাটাগরিতে, এটাতে তো প্রাইমারি বলে, এবং প্রাইমারির জন্য তো সরাসরি পরীক্ষা হয়। কিন্তু মাদ্রাসাতে যে ইবতেদায়ী পর্যায়, যেখানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারির মতো এরকম একটা জায়গা আছে, সেটাকে বলে ইবতেদায়ী, তাই না? তো এই ইবতেদায়ীকে বলা হয় হচ্ছে স্কুল পর্যায়ে 2। পাশাপাশি এখানে আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে প্রাইমারির মতন, কিন্তু সরাসরি একেবারে সরকারি না, ওইটা এমপিও ভুক্ত, আধা সরকারির মতো আর কি, তাই না? মানে সরকার আপনাকে বেতন দিবে, শুধুমাত্র পার্থক্য এতটুকু যে সরকারিতে আপনি 45% বাড়ি ভাড়া পাচ্ছেন, এখানে হয়তোবা 20%, 15% বা 20% আসতেছে। এটাও একটা সময় দেখবেন যে ইকুয়াল হয়ে যাবে। সরকারি বেসরকারি বলে কোনো কথা থাকবে না, আপনি নিশ্চিত থাকেন। এনটিআরসি তে যারা চাকরি করতেছেন, তারা চাকরিটা যেভাবে পাচ্ছেন, একসময় আনন্দও পাবেন। আমাদের বেতন কিন্তু এবছরেই হয়তোবা এই গত মাসে আমাদের 1000 খানিক টাকা বাড়ছে। আমি শুনতেছি আর 1 মাস পর আমাদের প্রায় 15,000 টাকা আরো বাড়বে। এটা কিন্তু একটা বিশাল সুখবর। হ্যাঁ, বিশাল সুখবর। আপনি একটা সময় এগুলো পার্থক্য করতে পারবেন না। আচ্ছা, আমরা সাবজেক্টের সকল আলোচনা, আমরা একটু সাবজেক্টের দিকে আগাই। এটা হচ্ছে যে আপনারা কে কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কে কোথায় আবেদন করতে পারবে। এখন আমরা যাচ্ছি সাবজেক্ট নিয়ে আলোচনায়। এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা করতে পারেন, বা এটা একটু দেখে নিতে পারেন যে যার যে শিক্ষাগত যোগ্যতা আছে কে কোথায় আবেদন করতে পারবে। আর স্কুল পর্যায়ে 2টা আশা করি আপনারা এখনো পর্যন্ত ক্লিয়ার। স্কুল পর্যায়ে 2 মানে হচ্ছে প্রাইমারি। এখন প্রাইমারি তো জেনারেল ক্যাটাগরিতে, আর ইবতেদায়ী মাদ্রাসা আছে যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়, এটাও একটি সরকারি প্রতিষ্ঠান প্রাইমারির মতো, কিন্তু মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দাখিল বলে হচ্ছে এসএসসি পর্যন্ত, এইচএসসিটাকে কি বলে আলিম, আর ইবতেদায়ীটা হচ্ছে প্রাইমারির মতোই। ঠিক আছে স্যার, একটু মনে হয় বোঝাই দেওয়া লাগবে, ওনারা আবারও প্রশ্ন করতেছে। মূলত আপনি ক্লাস 6-এ গিয়ে ধরুন আপনি প্রাইমারিতে 1 থেকে 5 পর্যন্ত পড়ছেন। এখন মাদ্রাসায় গিয়ে ওখানে আরবি প্রথম পত্র আছে, আদ-দুরুসুল আরাবিয়া, আরবি দ্বিতীয় পত্র আছে, যেখানে আমি একটা লাইন বলি, ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। এগুলো জীবনে শুনছেন আপনারা? জীবনে শুনছেন যারা স্কুলে পড়ছেন? আপনাদেরকে বম মারলে ওগুলো বলতে পারবেন না। কেন? এগুলো হলো 1 থেকে 5 পর্যন্ত। এই আপনার মাদ্রাসার লাইনটা তো পড়ে আসতে হবে, আরবিগুলো তো পড়ে আসতে হবে, তাই না? তো মাদ্রাসায় যারা 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে পড়েন, তারা গিয়ে কখনো মাদ্রাসায় কিন্তু সাহসও করতে পারবেন না যদি আপনি হাফিজি না পড়েন, যদি আপনি নুরানিটা ভালো করে না পড়েন। তাহলে মাদ্রাসায় 6-এ কারা পড়ে? যারা মাদ্রাসায় 1 থেকে 5 পর্যন্ত পড়ে আসছে। আপনি বাংলাদেশে কোথাও জেনারেলে পড়ে গিয়ে মাদ্রাসায় ক্লাস 6 পর্যন্ত পড়তে পারবে না। আচ্ছা, আমি অনেক ভাইয়া আমাদের একটা বিশেষ কোশ্চেন করছে, স্যার আমি তো জেনারেল থেকে পড়াশোনা করছি, আমি কি মাদ্রাসায় অ্যাপ্লাই করতে পারবো কিনা, সেটা একটু ক্লিয়ার করবেন। এবং যারা জেনারেল থেকে পড়াশোনা করছেন তাদের এই যে স্কুল পর্যায়ে 2, অনেকে আছে যে অনার্স পড়াশোনা করে, তারা পারবে কিনা? আপনি যদি এইচএসসি পাস করেন
তাহলে কিন্তু আপনি ইবতেদায়ী 2 তে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অনলি ইবতেদায়ী 2। এখন ইবতেদায়ী 2 জেনারেল থেকে যারা পড়াশোনা করে তাদের আসলে চাকরির কতটা স্কোপ আছে সেটা নিয়ে একটু আলোচনা করেন। এখানে কি কি সাবজেক্ট আছে সেটা একটু দেখি। ইবতেদায়ী পর্যায়ে, অর্থাৎ এটাও কিন্তু একটি প্রাইমারির মতো। কি কি সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে জেনারেল থেকে কাদের কোন জায়গায় স্কোপ আছে এবং মাদ্রাসা থেকে যারা যাচ্ছে তারা কোথায় এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই স্কুল পর্যায়ে 2 তে মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছে এবং জেনারেল থেকে পড়াশোনা করছে দুই পক্ষই কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র স্কুল পর্যায়ে 2 তে। এখন স্যার আমি ক্লাস 5-এ, জি, ক্লাস 4-এ এই সাবজেক্ট গুলো লিখলাম, এগুলো হলো স্কুল পর্যায়ে 2-এ থাকে, 2 মাদ্রাসায় মাদ্রাসায় এগুলো থাকে। মাদ্রাসায় 1 থেকে 5 পর্যন্ত এই সাবজেক্ট গুলোই থাকে। এখন এখানে আমি সাবজেক্ট গুলো লিখছি, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা, এখানে সাথে সাথে হলো কুরআনও থাকে। কুরআনও থাকে, আমরা ধরে নিলাম আর কি, এখানে যেহেতু লেখা যাচ্ছে না আমি ধরে নিলাম কুরআন একটা সাবজেক্ট থাকে, তাজবিদ থাকে যেখানে মাখরাজ গুন্না এগুলো শেখানো হয়। এখন এই যে এই সাবজেক্ট গুলো, এগুলো কারা পড়াবে? আপনি তো জেনারেলের পড়াশোনা করেছেন, আপনি ইন্টার পাস করেছেন, আপনি তো কখনো কি এগুলো পড়াতে পারবেন না, তাই না? এগুলো কি পারবেন? তাহলে স্বভাবতে না। মাদ্রাসা এরা থাকবে হলো যারা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করছে স্যার, আলিম পাস, অ্যাটলিস্ট আলিম, এর উপরে হলে তো কোনো কথা নেই। কথা নেই। যারা আলিম পাস করছে, অ্যাটলিস্ট যারা আলিম পাস করছে, অর্থাৎ আপনি ফাজিলে পড়াশোনা করতেছেন, আপনার এ পর্যন্ত অর্জন কি? আলিম পাস করছেন জন্যই তো আপনি ফাজিলে কি পড়তেছেন। আপনি এখন অনার্স করতেছেন, আপনার এ পর্যন্ত অর্জন কি? আপনি ইন্টার পাস করছেন জন্যই তো অনার্স করছেন, অনার্স পড়তেছেন। তার মানে আপনার যদি অর্জনটা হয়ে থাকে এইচএসসি কিংবা আলিম, তাহলে আলিম যদি হয়ে থাকে তাহলে এই কয়টা সাবজেক্ট আপনি পড়াতে পারবেন। এখন এখানে তো ম্যাথ আছে, ইংলিশ আছে, বাংলা আছে, এই যে এই 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট কেন মানে মাদ্রাসারা কেন দায়িত্ব নেবে? মাদ্রাসার জন্য তো একটা হিউজ একটা স্কোপ আছে। তাদেরকে এনটিআরসি বলছে যে তোমাদের জন্য তো একটা জায়গা আছে, তোমরা তো এটা পাচ্তেছো, তাহলে এগুলো তোমাদের জায়গা না কি দরকার? এগুলো জেনারেলে যারা পড়ছে তারা পড়াবে, স্বভাবতই এটা। তার মানে আপনার যদি কোনো বিষয় ইন্টার সমমান কোন সার্টিফিকেট থেকে থাকে, নট শুধুমাত্র ইন্টার পাস, আপনি ডিপ্লোমা করলেও কিন্তু এটা ইন্টার সমমান, আপনার যদি ইন্টার সমমান সার্টিফিকেট থেকে থাকে, আপনি এই 3টা সাবজেক্টের জন্য স্কুল পর্যায়ে 2-এ গিয়ে শিক্ষক হতে পারবেন, যেটাকে বলা হয় জুনিয়র শিক্ষক। লিখে দেয় আমরা একটা স্কুল পর্যায়ে 2। এটা পুরোটাই স্যার স্কুল পর্যায়ে 2। হ্যাঁ, আপনাদের এই আলোচনাটা ক্লিয়ার। আপনার যদি শুধুমাত্র যে এইচএসসি পাস থাকতে হবে বিষয়টা এমন না, আপনি যদি এইচএসসি সমমানেরও হয়ে থাকেন তাহলে কিন্তু স্কুল পর্যায়ে 2 এর এই 3টা সাবজেক্টে আপনার আবেদন করতে হবে। এখন মার্ক সিস্টেম কেমন হবে? যারা জেনারেল থেকে পড়াশোনা করবে তাদের মার্কিং সিস্টেমটা কেমন হবে সেটা যদি আচ্ছা, আমরা মার্কিং সিস্টেমটা একটু নিয়ে আলোচনা করি। মার্কিং সিস্টেম হচ্ছে, আপনি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেয়া মানেই আপনাকে 2টা ক্যাটাগরিতে পরীক্ষা দিতে হবে। 2টা ক্যাটাগরি কি কি? 2টা ক্যাটাগরি হচ্ছে আপনাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে আমি আলাদা আলাদা করে লিখি, এখানে 100 লিখলাম আর এখানে 100 লিখলাম। এখন এই 100তে কি কি থাকবে? এই 100তে থাকবে হলো বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এই 100 মার্ক পেলেন, যেহেতু 200 মার্কের পরীক্ষা হবে। আর 100 মার্কের থাকবে হলো সাবজেক্টিভ। 100 মার্কে থাকবে সাবজেক্টিভ। এখন প্রশ্ন এখানে আসতে পারে যে স্যার, এটা তো বুঝলাম যে 4-25-এ 100 মার্ক, এখানে সবগুলোতে হলো 25-25 করে মার্ক, 4-25-এ যদি 100 হয়, এটাতে তো আমি বুঝলাম। সাবজেক্টিভ কি? এখানে যারা ইন্টার পাস করছেন তারা তো হলো স্কুল পর্যায়ে 2-এ আপনি এই পদগুলোর জন্য এই আবেদন করতে পারবেন, এখানেই তো শিক্ষকতা করবে, তাহলে তাদের সাবজেক্টিভটা কি হবে? কোথা থেকে প্রশ্নগুলো হবে? এটা একটা প্রশ্ন। আবার যারা আরবিতে পড়ছে তাদেরও প্রশ্ন যে স্যার আমি তো আলিম পাস করছি, আমি নয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এটা বুঝলাম, 100 মার্কের পরীক্ষা দেবো, আমার সাবজেক্টিভটা কি? তাহলে আমরা এই আলোচনাটা একটু যাই। আলোচনাটা হচ্ছে, স্যার সিলেক্ট করে এটা উপরে তুলে কি হবে? এখানে কেটে ক্রস করে দেন স্যার। আচ্ছা, তাদের সাবজেক্টিভ নিয়ে আমরা এখন আলোচনা করছি। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমরা টেকনিক্যাল প্রবলেমটা এখানে সমস্যা।
আচ্ছা, সাবজেক্টিভটা হচ্ছে যারা স্কুল পর্যায়ে করবে তারা হলো বাংলা 50, ইংলিশ 50, এই 50-50 100 মার্কের পরীক্ষা দেবে। যারা স্কুল পর্যায়ে জুনিয়র শিক্ষক হতে চায় স্কুল পর্যায়ে 2-এ, তারা হলো বাংলা 50, ইংরেজি 50। কোন বাংলা 50, কোন ইংরেজি 50, এটা একটা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি ইন্টারমিডিয়েট পড়েননি? সেই ইন্টারমিডিয়েটের মধ্যে দেখবেন এখনো গল্প আছে, বিভীষণের প্রতি মেঘনাদ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিল কেমন আসি লক্ষণ কষিল রক্ষপুরা হায় তাত উচিত কত বিকশা সতী তোমার সহদর রক্ষ শ্রেষ্ঠ পড়েননি? এখান থেকে প্রশ্ন আসবে। আপনি অপরিচিত পড়েননি? সেখান থেকে প্রশ্ন আসবে। যারা 2016 সালের আগে এইচএসসি দিয়েছিল, সেখানে ছিল বঙ্গভাষা, হে বঙ্গভাষা হে বঙ্গ ভান্ডারে তবে বিবিধ রতন তার সবে অবধ আমি অবহেলা করি, এই যে আপনি লাইনগুলো পেয়েছিলেন। তারপর হলো সুফিয়া কামালের কবিতা ছিল, বিলাসী ছিল, এই যে আপনি গদ্য পদ্যগুলো পেয়েছিলেন, সেখান থেকেই কিন্তু আপনার প্রশ্নগুলো হয়ে থাকবে। এর বাইরেও কিছু প্রশ্ন আসবে, সেটা সিলেবাস দিয়ে দেবে এনটিআরসি কর্তৃপক্ষ, সেটা একটা পূর্ণাঙ্গ সিলেবাস দিয়ে দিবে। সো আপনার বাংলা এখান থেকে আসলো, ইংরেজি কোথা থেকে আসবে? সেখান থেকে টেক্সট বুক থেকে আসবে। এই টেক্সট বুক দেখবেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভ্যালস এন্ড হিলস একটা কবিতা ছিল, পার্সিস বিশি শেলির একটা কবিতা ছিল, সনেট যেটাকে বলা হয়, যেটা হলো I met a traveler from Antiquarium who said to vast and placeless of stone। এই জায়গাগুলোর থেকে মূলত আপনার প্রশ্ন আসবে 50-50-100। এগুলো আপনার 1 মাসের পড়া, বেশি না, 1টা মাস। আর আমরা তো এগুলো গুছিয়ে নিয়েছি। আমরা যখন আপনাকে শীট ধরায় দেবো, সাবজেক্টিভের শীট ধরায় দেবো, তখন আপনি হাতে পেয়ে মনে করবেন যে এটা তো পানি, এটা তো পানি পানি, শুধু পানি পানি মনে হবে। আপনি 1 মাসের যদি একটা গোছানো প্রিপারেশন নিতে পারেন, আপনি এখান থেকে যখন পরীক্ষার হলে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে 100-র মধ্যে তো আমি 90টা এখানে কভার করতে পারছি। তাহলে আপনার ঘটনা ঘটবে কোথায়? ঘটনা ঘটবে কিন্তু আপনার হচ্ছে জেনারেলে। জেনারেলে ঘটনা ঘটবে। জেনারেলের জন্য মেইন ঘটনা ঘটবে জেনারেলে। জেনারেলে যদি আপনি একবার ফেইলর হন, তাহলে আপনার সাবজেক্টিভ টানা হবে না। সাবজেক্টিভ এখন পর্যন্ত আমি ধরে নিলাম কঠিন না, এই সাবজেক্টিভ দিয়ে আপনার চাকরি হবে, কিন্তু আপনার সাবজেক্টিভ পর্যন্ত পৌঁছাতে হবে। 18তম শিক্ষক নিবন্ধনে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে আপনার আবেদন পড়েছিল প্রায় 20 লাখ, পরীক্ষা দিয়েছে কিন্তু 14 লাখের মতো। 14 লাখের মতো। পাশ করছে কতগুলো জানেন? পাশ করছে মাত্র 5 লাখের মতো। পাশ করছে মাত্র 5 লাখের মতো। যখন এই 5 লাখ রিটার্ন দিয়েছে, সেখান থেকে পাশ করছে মাত্র হচ্ছে আপনার 1 লাখের মতো। এটা হলো 86,000। তো ভাইভাতে গিয়ে আরো ফেল করে মাত্র ফাইনালি পাশ করছে হলো 61,000। তাহলে 14 লাখ থেকে যদি মাত্র 5 লাখ পাশ করে, তাহলে এই 14 লাখটা তো প্রিলিমিনারি হয়েছিল এই সাবজেক্টিভ। রাইট? বড় ধরা কোনটা জানেন? বড় ধরা হচ্ছে আপনার এই জেনারেলটাই। রাইট? জেনারেলটাই। এই যে দেখেন, বড় ধরা জেনারেলের জন্যই এই জেনারেলটাকে কভার করার জন্য 4টা বই আমাদের এখানে আছে। এই 4টা বই যদি আপনি পড়েন, জেনারেলও যদি ফেল করেন, টিউটোরিয়ান আপনাকে টাকা দেবে ফেরত। এটা হলো টিউটোরিয়ানের প্রতিজ্ঞা। টিউটোরিয়ান আপনাকে টাকা ফেরত দেবে, কারণ এই বইগুলো এভাবেই তৈরি করা যে আপনাকে 100% আমরা 90+ কমন নিশ্চিত করাই ছাড়বো। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। প্রাইমারি পরীক্ষার আগের দিনও আমাদের যে ক্লাসগুলো হয়েছিল, প্রত্যেকটা ক্লাস থেকেই কিন্তু কমন আসছে। আমি একটা গোপনে ক্লাস নিয়েছিলাম, বিজ্ঞানের ক্লাস, সেখান থেকেও একটা ক্লাসে মাত্র 17টা 18টা আমি স্লাইড পড়েছি, সেখান থেকেও কিন্তু কমন আসছে। আমরা তো গবেষণা করেই তারপর ক্লাসগুলো নিই। ক্লাসগুলো কিন্তু এমনি এমনি নেই না, আমাদের বইগুলো কিন্তু গবেষণা করেই তৈরি করা। দ্যাটস ওয়াই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যদি আপনি টিউটোরিয়ালে আমাদের শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হন, আমরা জেনারেলের জন্য আপনাকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টা বই আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার করে। আর সাথে সাথে সাবজেক্টিভের জন্য ভর্তি হলে সাবজেক্টিভের জন্য আমরা আমাদের নিজস্ব হাতে তৈরিকৃত হ্যান্ডনোট পাঠিয়ে দেবো। আমরা আলোচনার পরবর্তীতে যাই। তাহলে স্কুল পর্যায়ে মোটামুটি আমার প্রিয় ভাই বোনরা বা শিক্ষার্থীরা সবাই তো ক্লিয়ার। আপনারা যারা জেনারেল থেকে পড়াশোনা করছেন তাদের কোন সাবজেক্ট থেকে পড়তে হবে, এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু সাবজেক্টিভ হিসাবে আপনি আরবি সাবজেক্টগুলো চয়েস করবেন, এবং জেনারেল থেকে বাংলা, ইংলিশ সাবজেক্ট হিসাবেও চয়েস করবেন। আবার জেনারেলে কিন্তু সবার ক্ষেত্রে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, এই জেনারেলটা কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান যে 4টা সাবজেক্ট আছে, এটা কিন্তু সবার জন্য সমান, সবার জন্য সমান। স্কুল পর্যায়ে 2 বলি, আর কলেজ পর্যায়ে বলি, আর হচ্ছে আমাদের স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে 4টা ক্যাটাগরিতেই কিন্তু জেনারেলের যে 4টা সাবজেক্ট, এটা কিন্তু সবার জন্য সেম। শুধু সাবজেক্টিভে যে আপনি কোন সাবজেক্টটা চয়েস করবেন কি করবেন না, এটা নির্ভর করবে হচ্ছে আপনি কোন পর্যায়ে পরীক্ষা দিচ্ছেন। আপনি যদি স্কুল পর্যায়ে পরীক্ষা দেন,
তাহলে আপনার ওইখানে বুঝতে হবে যে আমি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছি এবং আমার জন্য কোন সাবজেক্টটা আছে ওই কলেজে। এবং স্কুল পর্যায়ে 2 তে যখন আপনি পরীক্ষা দিবেন, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসাতে যখন আপনি পরীক্ষা দিবেন, আপনি যদি জেনারেল থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোন সাবজেক্টটা চয়েস করবেন। আপনি যদি জেনারেল, আপনি তো আরবি সাবজেক্টগুলো চয়েস করতে পারবেন না। তাহলে জেনারেলের জন্য বাংলা আছে, ইংলিশ আছে, আর হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আর গণিত। সাধারণ জ্ঞান আছে ইবতেদায়ী পর্যায়ে, এই স্কুল পর্যায়ে জেনারেলে স্কুল পর্যায়ে 2 তে জেনারেলে মানে জেনারেলের জন্য অবশ্যই অবশ্যই হ্যাঁ। অবশ্যই। তাহলে জেনারেলের যে সাবজেক্টগুলো আছে আপনি এরকম একটা সাবজেক্টিভ চয়েস করে নিয়ে আপনি ইবতেদায়ী মাদ্রাসায় কিন্তু আপনি খুব এইচএসসি পরীক্ষা পাশ করে অথবা সমমান নিয়েই কিন্তু আবেদন করে একটি সরকারি চাকরি কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। এখনই বলি জেনারেলে যে এখানে পার্থক্য, অনেকেই বলতেছেন যে মানে এখানকার শুধু পার্থক্যটা হচ্ছে এখান থেকে একটু হলো আপনার ইয়া হয়, বা অর্থাৎ আপনার সাহিত্য থেকে একটু টুকটাক প্রশ্ন হতে পারে জেনারেল মানে স্কুল পর্যায়ে 2 থেকে, আর কলেজ পর্যায়ে সাহিত্য থেকে একটু বেশি প্রশ্ন হয়, স্কুল পর্যায়ে 2 হয় না। জুমানা আক্তার প্লিজ আপনি একটু ধৈর্য ধরেন, আমরা ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করব। যারা বাংলা নিয়ে বলতেছেন অবশ্যই বাংলা নিয়ে আলোচনা করব। একজন আমাকে বলছে যে স্যার একবার স্কুল পর্যায়ে 2 বোঝান, আমি কেবল করলাম, রেকর্ড থাকবে, একটু সামনে রেকর্ড থাকবে, আপনি দেখতে পারবেন। সামনে আগায়। হ্যাঁ, 200 মার্কের পরীক্ষা কি এক টাইমে হবে? একটা আপনি বসবেন 200 মার্কের পরীক্ষা দিয়ে উঠবেন, এর মাঝে আপনি উঠতে পারবেন না, আপনার যদি উঠতে পারবেন না আর কি। আচ্ছা, আমরা তারপরে যাই। তারপরে এই আলোচনা তো মোটামুটি আমরা করে ফেলছি যে জি, আমরা এখানে মোটামুটি আলোচনা শেষ করে ফেলছি। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, এইখানে হচ্ছে আপনার আসল খেলাটা। এখানে যারা যে ভূগোল নিয়ে বলছেন, বাংলা নিয়ে বলছেন, আপনার সবার উত্তর এই একটা জায়গায়। আপনি সাবজেক্টিভে ভর্তি হতে কত ফি, আমরা আপনাকে ধৈর্য ধরেন, মানে আমাদের ভর্তি করাটা মেন ইন্টেনশন না, আপনাদেরকে নলেজ দেওয়াটা মেন ইন্টেনশন। আপনি যদি এখান থেকে নলেজ পেয়ে নিজে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের কাছে পড়লে কি বেটার সার্ভিসটা পাবেন সেটা আমি আপনাকে বলতে বাধ্য। কারণ আমার একটা জিনিস আছে, খুব সুন্দর একটা জিনিস নামে, আমার ডায়মন্ড আছে, আমার কাছে স্বর্ণ আছে, আমার কাছে হীরা আছে, আমি ঘরের মধ্যে নিয়ে বসে থাকলাম, আমার জীবনেও মানুষ কিনবে, জানবে। তো আমার বিষয় কি, আমি কি দিতে পারবো, আমার কাছে কি আছে, আমার শুধু জানানোটা হচ্ছে আপনার কাছে ইন্টেনশন। আপনার ভালো না লাগলে আপনি কখনোই ভর্তি হবেন না, দোয়াই লাগে ভর্তি হবেন না। আপনার কাছে যদি ভালো লাগে, সব ইনফরমেশন শুনে যদি মনে হয় বাংলাদেশে নিবন্ধন নিয়ে এত অথেন্টিক তথ্য, এত ভাস্ট আলোচনা, এত বিস্তারিত আলোচনা এবং বোঝে নিবন্ধন, এরকম প্ল্যাটফর্ম আর একটাও নেই, তাহলে আপনি ভর্তি হবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই জায়গাটায়, নিবন্ধন নিয়ে এত কথা আপনাকে কেউ বলবেন না। শিক্ষক নিবন্ধন এত নলেজের একটা বিষয়, আপনাকে শিক্ষক নিবন্ধন নিয়ে এত বিস্তারিত কেউ বোঝাবে না বাংলাদেশে। সেজন্য আমি যেহেতু বুঝি, আমি যেহেতু পার্সোনালি বুঝি, স্যাররা যেহেতু আমাকে ভালোবেসে আগলে রেখেছে, আমি যেহেতু স্যারদের সাথে, এবং আমরা হচ্ছে একটা পরিবারের মতোই এখানে, আমি যেহেতু নিজে এখানে জড়িত, এই বইগুলো যেহেতু নিজে তৈরি করার পেছনে আমার অবদান আছে, আমি যেহেতু নিজে নিজে বসে থেকে আমি বইগুলো তৈরি করেছি, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতেই পারি যে আই এম ওয়ান অফ দ্য বেস্ট ইন আওয়ার কান্ট্রি, এটা বলতেই পারি। তারপরে যদি আপনার মনে হয় যে না স্যার আপনার কথাগুলো তো ভালো আছে, ঠিক আছে, আপনার তো সার্ভিস গুলো ভালো, আমি ভর্তি হয়ে যাব, আপনি ভর্তি হয়ে থাকেন, আপনার সার্ভিসটা আপনাকে কোন সাবজেক্ট নিয়ে জানতে স্যার একটু কমেন্টে জানিয়ে দিবেন। যদি আমাদের কোনো আলোচনা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের টেকনিক্যাল টিম আপনাকে নক করে আপনাকে মেসেজ করবে যে আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন। তাহলে আপনার সাবজেক্টগুলো আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন, স্যার আমি এই সাবজেক্ট সম্পর্কে আপনাদের যত আলোচনা আছে সকল আলোচনাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং লাইভে তো সবার অ্যান্সার অনেক সময় নেওয়া যায় না, আমাদের টেকনিক্যাল টিম আপনাকে ফেসবুকে মেসেজ করবে যে স্যার আপনার নাম্বারটা দিন, আমাদের মানে আপনার সকল অ্যান্সার আমাদের টাকা খরচ করে, ফোনের টাকা খরচ করে আমরা কিন্তু আপনাকে ফোন দিয়ে সকল ইনফরমেশন দেব। এজন্য সবাই একটু সাবজেক্টের নামগুলো একটু জানিয়ে দেয় এবং কে কোন বিষয় জানতে চাচ্ছেন সকল বিষয় আপনারা কোশ্চেন করতে থাকেন। যদি কোনো কোশ্চেন স্কিপ হয়ে যায় আমাদের টেকনিক্যাল টিম আপনাদের কিন্তু ফোন করে নাম্বার নিয়ে আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? তাহলে আমরা একটু সাবজেক্টিভ আলোচনায় যাই। কে কোন সাবজেক্ট, আপনার সাবজেক্ট গুলা কোথায় কোন জায়গায় আবেদন করতে পারবে, সকল একটু আলোচনা আমরা এখনই করব, একটু সেটুকু আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ আচ্ছা, জুমানা একদম অনেকক্ষণ থেকে ভূগোল ও পরিবেশ বলছে, আমি কলেজ পর্যায়ে থেকে আস্তে আস্তে এদিকে আসি। তো এখানে ভূগোল ও পরিবেশটা সম্ভবত লেখা নেই, আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মার্কারটা কালিটা যদি একটু হলুদ দিতেন। ওটা স্যার এইভাবে মুছবে না, আমরা ইরেজল করে দিই, তারপর হচ্ছে লাইট হলুদটা নেবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে ভূগোল ও পরিবেশটা লেখা নেই, আমি একটু লিখে দিচ্ছি ছোট্ট করে।
আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নেবেন এটাই ভূগোল ও পরিবেশ। ভূগোল ও ভূগোল ও পরিবেশ, হ্যাঁ। এই যে ভূগোল ও পরিবেশ আছে, সাথে আছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই ইতিহাস কিন্তু জেনারেল হিস্ট্রি, আর এটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, যেটা আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বলি। সাথে আছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং সমাজ কল্যাণটা একসাথে। আমি কয়টা সাবজেক্টের নাম বললাম? 1 2 3 4 5 6 7। ইয়েস, 7 ভাই বোন জাগো রে জাগো চম্পা। সো এই 7টা সাবজেক্টে যারা অনার্স করেছেন তারা তো সরাসরি এসে স্কুল পর্যায়ে। আপনি এখন চিন্তা করবেন যে আপনি পড়াশোনা করেছেন, আপনি এখন এখন বাচ্চাদেরকে পড়াতে আসতেছেন। এখন আপনি পড়েছেন বাংলায়, আপনি তো এসে আরবি পড়াবেন না। আপনি পড়েছেন ইংরেজিতে, আপনি তো এসে ভূগোল পড়াবেন না, তাই না? যে যে সাবজেক্টের সে সেই সাবজেক্টটাই এসে স্কুলে পড়াবেন, সে সেই সাবজেক্টটাই এসে হলো আপনার বাচ্চাদেরকে পড়াবেন। এখন আপনি এই 7টা সাবজেক্টে পড়াশোনা করেছেন, তার মানে এই 7টা সাবজেক্টে আপনি সাবজেক্টিভ মানে টেকনিক্যাল পোস্টেই আপনি হচ্ছে কলেজে পরীক্ষা প্রভাষক হবেন। আপনি ভূগোল পড়েছেন, আপনি কলেজে গিয়ে প্রভাষক, ভূগোলের প্রভাষক। আপনি অর্থনীতিতে অনার্স করেছেন, আপনি অর্থনীতিতে কলেজ পর্যায়ে গিয়ে প্রভাষক হতে পারবেন। রাষ্ট্রবিজ্ঞানে সেম, ইতিহাসে সেম, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে সেম, সমাজ বিজ্ঞানে সেম, সমাজ কল্যাণে সেম। এই 7টা সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন তারা কলেজে গিয়ে সেম সাবজেক্টের প্রভাষক হতে পারবেন। আপনি অর্থনীতি পড়েছেন, আপনি কখনোই সমাজ কল্যাণ সমাজকর্মতে হতে পারবেন না। কিন্তু আপনি যখন স্কুলে আসবেন, অর্থাৎ 6 থেকে 10 এর বাচ্চাদেরকে পড়াবেন, এখন এই সরাসরি তো রাষ্ট্রবিজ্ঞান নেই, ক্লাস 6-এ নেই। সরাসরি আপনার আপনার হচ্ছে সমাজকর্ম সমাজ কল্যাণ নেই, সরাসরি সমাজ বিজ্ঞানটা নেই, সামাজিক বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞানটা নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস এই সাবজেক্টে কি সরাসরি আছে? এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলছেন, আপনি বলেন তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কি সমাজ রাষ্ট্রবিজ্ঞান পেয়েছিলেন, যেটা পলিটিক্যাল সায়েন্স? সরাসরি কিন্তু পাননি। আপনি পেয়েছিলেন সমাজ বিজ্ঞান, একটা হলো সামাজিক বিজ্ঞান আর একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, এই দুইটা পেয়েছিলেন। সাধারণ বিজ্ঞানটা কি আর সামাজিক বিজ্ঞানটা কি, এটা এখন আলোচনা করি। এই যে এই সাবজেক্টগুলোর নাম বললাম, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, এই 7টা সাবজেক্ট বলা হয় সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে। এই 7টা সাবজেক্ট, অর্থাৎ সামাজিক বিজ্ঞানটা মা, তারা এই 7টা বাচ্চা। এখন এই বাচ্চা নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা স্কুল পর্যায়ে সরাসরি সামাজিক বিজ্ঞানে এসে শিক্ষকতা করতে পারবেন, সরাসরি সামাজিক বিজ্ঞান এই পদটাতে এসে শিক্ষকতা করতে পারবেন। এখানে শূন্যপদ কতগুলো? এখানে শূন্যপদ হচ্ছে 4500 প্লাস। এটা অ্যাপ্রক্সিমেটলি আমি একটা কথা বললাম, এটা হতে পারে 5000 প্লাস হতে পারে, কমবে না, আশা করি বাড়বে। তো 4500 যদি আমি ধরেও নেই, 4500 শূন্য পদের বিপরীতে আপনি এই 7টা সাবজেক্টে পড়াশোনা করলে আপনি তো এখানে কলেজ পর্যায়ে প্রভাষক হতেই পারছেন। আপনি যদি স্কুল পর্যায়ে আসতে চান তাহলে আপনাকে সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা পরীক্ষা দিতে হবে। এখন সমাজ বিজ্ঞানে যদি পড়ি, স্যার আমার কি সিলেবাসটা কি, আমি কি পড়বো, সাবজেক্টিভ যেটা আমার 100 মার্ক হবে, আমি কোন পর্যায়ে গিয়ে বা কি পড়াশোনা করতে হবে, এনটিআরসিএ আপনাকে একটা সুন্দর সিলেবাস দিয়ে দিবে, একটা মক সিলেবাস দিয়ে দিয়েছে। আমরা সেই আলোকে বই কিন্তু বের করে ফেলছি, আমরা বই হাতে লিখেছি স্যার, আমরা হাতে লিখেছি, তারপর কম্পিউটার টাইপিস্ট দিয়ে আমরা টাইপ করে ফেলেছি। তার মানে আপনি সমাজ বিজ্ঞান এসে সরাসরি এখানে সমাজ বিজ্ঞানের পরীক্ষা দেবেন, এবং আমরা সিলেবাস ধরে ধরে আমরা এটা করেছি। এই সিলেবাসের মধ্যে হালকা একটু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা থাকে, আপনার হিস্ট্রি নিয়ে একটু আলোচনা থাকে, আপনার অর্থনীতি সামান্য একটু থাকে, সমাজ বিজ্ঞানটা সব থেকে বেশি থাকে, সমাজ কল্যাণটা এর সাথে রিলেটেড এটাও থাকে, আপনার এই নিয়ে আলোচনা। খুব কঠিন কিছু না, আপনি পড়লেই হবে। তো এখন পরীক্ষার প্যাটার্ন তো হচ্ছে এমসিকিউ, আগের মতো তো আর নাই। আগের মতো তো আমরা ধরুন ইলা ফাদিলাতুল শাইখ, তারপর হচ্ছে তারিখ দেই, তারপর একটা মাদ্রাসার নাম দেই, মানে আমি দরখাস্তের কথা বলতেছি, তারপর আমরা লিখি যে আমি আপনার প্রতিষ্ঠানে ক্লাস 6 পর্যন্ত পড়েছি, আমার আজকে অসুস্থতার কারণে হচ্ছে 3 দিনের ছুটি প্রয়োজন। এই 3 দিনের ছুটির জায়গায় কখনো বোনের বিয়ে, কখনো মা বাবার অসুস্থ, কখনো আপনি ঘুরতে যাবেন, এগুলো লিখেন, মানে কাটসাট করা যেত। এখন কিন্তু কাটসাট করার কোনো সুযোগ নেই, আপনাকে পড়তে হবে, কারণ এমসিকিউ ফরম্যাটে যেহেতু পরীক্ষাটা হচ্ছে। তো আপনি তো এটা আলোচনা পেলেন। এখন তারা যদি স্কুল পর্যায়ে আসে, আপনি সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবেন, তারাই যদি আপনার স্কুল পর্যায়ে 2তে আসেন, তাহলে তো আলোচনা আগেই পেয়েছেন, যেখানে সাবজেক্টে হবে বাংলা 50, ইংরেজি 50, আর মাদ্রাসা হবে কোরআন, হাদিস, ফিকহ এবং তাজবিদ, এই 4টা বিষয়। আইসিটি নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, মার্কেটিং নিয়ে, কারিগরি নেই। আচ্ছা, তারপর ইংলিশ সাবজেক্টিভের জন্য কোন বই পড়বো? স্যার আমাদের বই পড়বেন, আর যদি বাইরে থেকে কিনে নেন তাহলে সার্কুলারের পর আমরা যখন এরকম সেমিনার নিয়ে কথা বলবো তখন আপনাকে আমি জানাতে বলবো। ইংলিশ সাবজেক্ট স্যার, ইংলিশ, হ্যাঁ আমরা কথা বলবো, ওকে ঠিক আছে।
এখন ইংলিশ সাবজেক্ট নিয়ে কথা হবে। আচ্ছা, ইংলিশটা আগে আমি শেষ করে ফেলি। ইংলিশে যদি আপনি অনার্স করে থাকেন, তাহলে ইংলিশের কলেজ পর্যায়ে আপনি যখন পরীক্ষা দিবেন, মানে প্রভাষক হবেন, তখন ইংরেজিরই প্রভাষক হইতে হবে, অন্য কিছু হইতে পারবেন না। আপনি যখন স্কুলে আসবেন তখন ইংলিশেরই টিচার হবেন, এখানে হিউজ শূন্য পদ আছে, আপনি এখানে শিক্ষক হতে পারবেন। আপনি যখন স্কুল পর্যায়ে 2 পরীক্ষা দিতে চাইবেন, তখন আপনাকে কি করতে হবে, যে আপনাকে ওই যে জেনারেলের মতো বাংলা এবং ইংরেজি 50-50 100 মার্কের সাবজেক্টিভের পরীক্ষা দিতে হবে। আমি আশা করছি ক্লিয়ার। এরপরেও যদি ক্লিয়ার না হন আপনি আমাকে জানাবেন, আমি বলবো। অনার্স 3য় বর্ষে পরীক্ষা দিচ্ছি, তাই নিবন্ধন সম্পর্কে আমার আইডিয়া নেই। আপনি যেহেতু অনার্স 3য় বর্ষ পড়তেছেন, তার মানে এখন পর্যন্ত আপনার অর্জন শুধুমাত্র ইন্টারমিডিয়েট, আপনার বেশি কিছু অর্জন নেই। যদি ইন্টারমিডিয়েট আপনার অর্জন হয়ে থাকে, তাহলে ইন্টারমিডিয়েটের জন্য আপনি স্কুল পর্যায়ে 2 পরীক্ষা দিবেন। স্কুল পর্যায়ে 2 মানে বাংলা 50, ইংরেজি 50, 50-50 100 মার্কের সাবজেক্টিভ হবে। 50-50 100 মার্কের সাবজেক্টিভ হবে। আর আপনি জেনারেলের জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। ভৌত বিজ্ঞান এইবার আলোচনায় আসবে। ভৌত বিজ্ঞান যারা পদার্থ পড়ছে, যারা রসায়ন পড়ছে, আমরা যারা পড়াশোনা করি, আমাদের কিন্তু এই যে আমাদের আলোচনা করি, একটা কি আলোচনা করি, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2, এই 3টা আলোচনা কিন্তু শেষ না। এনটিআরসি এর সার্কুলারের সাথে আরো একটা সার্কুলার হয়, যেটাকে বলা হয় ডেমনস্ট্রেটর। এটা কি জানেন? এইটা হচ্ছে আমরা যারা ভাইবা দিতে যাব এনটিআরসি তে, আমাদের যারা ভাইবা নেয়, এক্সটার্নাল একজন শিক্ষক থাকে না, বোর্ড চেয়ারম্যান, একজন কাগজপত্র পরীক্ষা করে, আরেকজন এক্সটার্নাল থাকে। এই এক্সটার্নালরা কিন্তু দায়িত্ব আপনি পেতে পারবেন, অর্থাৎ এই সার্কুলারের মধ্যে আপনি এনটিআরসি এর একজন সদস্য হতে পারবেন ডেমনস্ট্রেটর পদে যদি আপনি পরীক্ষা দেন। সেটা আপনি যে কোনো বিষয় নিয়ে, আপনি অর্থনীতিতে পড়ছেন, বাংলায় পড়ছেন, কামলায় পড়ছেন, ইংলিশে পড়ছেন, যাই পড়ছেন, এখন আপনার যদি মনে হয় যে না স্যার আমি কোনো স্কুল কলেজে শিক্ষকতা করবো না, আমি যাবো হলো এনটিআরসি, আপনি তাও পাবেন। আচ্ছা, রসায়ন এবং পদার্থতে যারা পড়ছেন তারা সেম বিষয় কলেজ পর্যায়ে প্রভাষক হতে পারবেন। আপনারা 2 জন যদি স্কুল পর্যায়ে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞানে সাবজেক্টিভ কি হবে? সাবজেক্টিভ হবে আপনার রসায়নে 50 আর পদার্থে 50, 50-50 100 মার্কের আপনি পরীক্ষা দেবেন। মাদ্রাসার জন্য আরবি কোনো বই প্লিজ একটু বলবেন স্যার। মাদ্রাসার জন্য আমরাই করাচ্ছি, আমরা আরবি প্রভাষক করাচ্ছি, সহকারী মৌলভী করাচ্ছি, ইবতেদায়ী কারি করাচ্ছি, ইবতেদায়ী মৌলভী করাচ্ছি, হাদিস করাচ্ছি। স্যার স্কুল পর্যায়ে 2 এ বাংলা আর ইংরেজি এর মধ্যে কি শুধু সাহিত্য থেকেই প্রশ্ন হবে, নাকি গ্রামার অংশ সংযুক্ত হবে? 100% গ্রামার অংশ সংযুক্ত হবে, 100%। এতে কোনো ভুল নেই। সামাজিক বিজ্ঞানের কোনো সিলেবাস দেন স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ে যদি আমি এখনই সিলেবাস আপনাকে দিয়ে দিই, তাহলে আলোচনা 5 ঘন্টাও শেষ হবে না। আচ্ছা, তারপর আমরা কি আসি, গণিত। ইংরেজির মতোই আলোচনা। গণিতে যারা পড়ছেন তারা কলেজ পর্যায়ে গণিতের প্রভাষক হবেন, স্কুল পর্যায়ে এসে আপনি গণিতের শিক্ষক হবেন। স্কুল পর্যায়ে 2 যদি আসতে চান আসতে পারবেন। প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান গতবার আমরা আলোচনা করতে চেয়েও করতে পারিনি সময়ের অভাবে। প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান আপনি সেম পর্যায়ে, কলেজ পর্যায়ে আপনি সেম সাবজেক্টে, অর্থাৎ যারা অনার্স করছেন তারা কলেজে সেম সাবজেক্টের, মানে ওই সাবজেক্টের আপনি প্রভাষক হইতে পারবেন, অন্য কিছু হইতে পারবেন না, আপনি চাইলেও হইতে পারবেন। হ্যাঁ, আমরা তাহলে ওই আলোচনাটা স্টপ করে দিই। আপনি স্কুল পর্যায়ে আসলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান আছে, আপনি সেই বিষয়ে শিক্ষক হতে পারবেন। হিসাব বিজ্ঞানের সাথে এটাকে তো বলা হয় স্যার, হিসাব বিজ্ঞানের সাথে আরো কি আছে স্যার? আমরা সেদিনও খুঁজে পাইনি, আনফরচুনেটলি এটা দেখা হয়নি। অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, এই 4টা সাবজেক্ট যারা অনার্স করছে তারা তো সেম সাবজেক্টের আপনার প্রভাষক হইতে পারলো, মানে লেকচারার হইতে পারলো। তারা যখন স্কুলে আসবে তখন কিন্তু তাকে বিজনেস স্টাডিজ, অর্থাৎ ব্যবসায় শিক্ষা আমরা এটাও সম্ভবত রাখিনি, মানে রাখিনি বলতে লেখা হয়নি, মানে কোর্সে রাখিনি, বিষয়টা এমন না, কোর্স আছে। আপনি স্কুল পর্যায়ে যখন আসবেন, আপনি সরাসরি মার্কেটিং পাচ্ছেন না, সরাসরি সেখানে আপনি ম্যানেজমেন্ট পাচ্ছেন না, সরাসরি সেখানে ফিনান্স পাচ্ছেন না, সরাসরি সেখানে হচ্ছে আপনার আরেকটা কি জানি সারলাম, অনেকগুলো কথা বলতেছি তো। যাক, এই 4টা সাবজেক্ট একটু আগে যেটা বলেছি, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, এই 4টা সাবজেক্ট যারা পড়াশোনা করেছেন তারা স্কুল পর্যায়ে এসে বিজনেস স্টাডিজ নামে একটা অনুষদ আছে। এই যে 7টা সাবজেক্ট পড়াশোনা করলে যে সামাজিক ফিনান্স আছে এখানে, না এটা ভুল, এটা স্কুল পর্যায়ে পরীক্ষা দেওয়া যাবে না, তারা এসে এটা আমরা আমার পরবর্তীতে আপডেট করে আবার আমরা এটা নিয়ে আমরা লাইভ সেশন করব। তারা স্কুল পর্যায়ে এসে ব্যবসায় শিক্ষা নামে একটা অনুষদ আছে, সেই ব্যবসায় শিক্ষা পরীক্ষা দিতে পারবে। গেল। আর আরবিতে যারা পড়াশোনা করেছে, আরবিতে শুধু আরবি না, যারা কুরআন নিয়ে পড়েছেন, অর্থাৎ তাফসির,
যারা হাদিস নিয়ে পড়েছেন, যারা ফিকা নিয়ে পড়েছেন অর্থাৎ ফকিহ, যারা হাদিস নিয়ে যারা মুহাদ্দিস, যারা তাফসির নিয়ে যারা মুফাসসির, যারা আরবি নিয়ে পড়েছেন ডেডিকেটেড সে আরবি, সবাই এসে আরবি প্রভাষকের পরীক্ষা দিতে পারবেন। এটা সেফ জোন, এখানে অনেকগুলো শূন্যপদ থাকে। আপনি আলিম থেকে উপরে আরবির শিক্ষকতা করতে পারবেন, আরবি প্রথম পত্র, আদরুল আরবি, আরবি দ্বিতীয় পত্র আপনি পড়াতে পারবেন। হ্যাঁ, আর যদি কেউ হাদিসের ডেডিকেটেড প্রভাষক হতে চান সেটারও শূন্যপদ আছে, তাফসিরেরও আছে, আপনার হচ্ছে ফিকারও আছে, আপনি ডেডিকেটেড ওখানে হতে পারবেন। আচ্ছা, সেই আলোচনা আমাদের গেল। তারপর ইসলাম শিক্ষা, ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন, খুব মজার বিষয় যে আমরা আমাদের স্কুলে ধর্মের শিক্ষক দেখি না যে ধর্ম টিচার আমরা বলি কিনা, বলি তো। তারা কারা? তারা হচ্ছে এই যে ইসলাম শিক্ষা যারা পড়াশোনা করেছে, তারা কলেজ পর্যায়ে তো ইসলাম শিক্ষারই শিক্ষক হয়ে গেল, কিন্তু স্কুল পর্যায়ে আসলে উনি কিন্তু ধর্মের টিচার, ধর্ম পর্যায়ে পরীক্ষা দিতে পারবে। আবার স্কুল 2 পর্যায়েও আপনার 2টা জায়গায় পরীক্ষা দিতে পারবে। একটা হলো জুনিয়র শিক্ষক, উনি চাইলে ইবতেদায়ী কারিতেও আসতে পারবে, উনি চাইলে। তা আমরা মোটামুটি মনে হয় সাবজেক্টিভ আলোচনা শেষ করে ফেলছি। আপনারা কোন সাবজেক্টে ভর্তি হতে চান বা আপনার সাবজেক্ট কি, আপনার যদি সাবজেক্ট হয়, আপনার সাবজেক্টিভ সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের কমেন্ট করুন, এখানে আমাদের প্রতিনিধি আপনাকে বুঝিয়ে দিবে, অন্ততপক্ষে বুঝিয়ে দিবে। হ্যাঁ, আপনি অন্ততপক্ষে জানতে হলেও আমাদেরকে কমেন্টে জানান আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে চান। আবার জেনারেলের সম্পর্কেও যদি জানতে চান তাহলে জি লিখে আমাদেরকে কমেন্ট করুন, সাবজেক্টিভ হলে এস লিখে, এবং জেনারেল সাবজেক্টিভ দুইটাই হলে আপনি জি এস লিখে আমাদেরকে কমেন্ট করুন। আমার মনে হয় আলোচনা আমরা শেষ করে ফেলছি স্যার। হ্যাঁ, আমরা একটু সামনে আগাই। ওকে, সামনে আগে। এখানে আছে চাকরি প্রস্তুতির মাস্টার টেকনিক। হ্যাঁ, অবশ্যই মাস্টার টেকনিক, তার মধ্যে আছে প্রতিটি বিষয়ের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। এখানে গতবার যেটা হয়েছিল যে একটা ভাষা নলেজ থাকলে 2 পেজ লিখে দিয়ে আসা যায়, এবার কিন্তু সেটা সুযোগ নেই। এখানে প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, আপনাকে অবশ্যই বেসিকের পাশাপাশি ফাউন্ডেশন স্ট্রং করতে হবে, বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে। অবশ্যই যদি শর্টকাট না জানেন তাহলে অ্যান্সার করতে করতে আপনার 3 মিনিট লেগে যেতে পারে, অবশ্য আপনি পাবেন অল্প কিছু সময়। প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধন প্রশ্নের বিশ্লেষণ করে সিলেবাস অনুসারে প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করতে হবে। এই রুটিনের বাইরে আপনি কোনোদিনও যাইতে পারবেন না। অবশ্যই আপনাকে বেসিক স্ট্রং করতে হবে এবং মানে টানা পড়ে যেতে হবে। আপনি একদিন পড়লেন 5 দিন পড়লেন না, বিষয়টা এমন করা যাবে না। রুটিন অনুসারে প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকের উপর অবশ্যই পরীক্ষা দিতে হবে। প্রতিনিয়ত প্রতিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর রিভিশন চর্চা করতে হবে, যেটা আমাদের এখানে ভর্তি হলে আমরা আপনাকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে, তারপর রিহার্সালের মাধ্যমে, বাড়ির কাজের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে থাকবো। এখন আসি, আমি বলি স্যার একটু, আমাদের কিন্তু 70% ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলছে। তাছাড়াও আপনারা যদি কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে চান, আপনারা যদি কোনো সাবজেক্ট সম্পর্কে কে কোন বিষয়ে জানতে চাচ্ছে, আপনি যদি জেনারেল সাবজেক্ট সম্পর্কে যদি জানতে চান তাহলে জি লেখে 017 এই কোডটা ব্যবহার করেন। যদি আপনি সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আপনি এস লিখে কমেন্টে জানাবেন। যদি আপনি দুইটাই জানতে চান, আপনার এই লাইভে দেখা গেল অনেক ইনফরমেশন কিন্তু আমরা দিতে পারি না, সেই ক্ষেত্রে আপনি যদি জেনারেল এবং সাবজেক্টিভ এই 2টা বিষয় আপনি জানতে চান তাহলে GS017 এটা লিখে একটু কমেন্টে জানাই। ঘটনা হচ্ছে যে অথবা আপনি এই সরাসরি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপও আছে আমাদের নাম্বারগুলো, চেষ্টা করুন একটু হোয়াটসঅ্যাপে নক দিতে, কারণ এই নাম্বারগুলো অনেক কল আসে তো বিজি দেখায়। তো আপনি মানে কল বলতে এখানে 14 জন বসে আছে, 14 জন বসে আছে, তো ওনারা সবাই হলো কল ধরতে ব্যস্ত। আপনারা চেষ্টা করবেন এগুলো তো হোয়াটসঅ্যাপ করতে, তাহলে ধাপে ধাপে আপনাকে কলটা ব্যাক করা হবে। আরেকটা বিষয়, নিবন্ধন এত বড় একটা আলোচনা, আমরা যদি 5 ঘন্টা সেশন করি এই আলোচনা শেষ হবে না। সেজন্য আপনারা যারা বুদ্ধিমান তারা কিন্তু এই নাম্বারগুলো টুকে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমাদের প্রতিনিধি আমাদের টাকা খরচ করে আপনাদেরকে বোঝাবে, কোনো অসুবিধা নেই, রাইট? তাই না? আপনাদের সকল ইনফরমেশন, এই নিবন্ধন সম্পর্কে সকল ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আমাদের টাকা খরচ করে, আমাদের ফোনের টাকা খরচ করে আপনাদেরকে ফোন দিয়ে আমরা কিন্তু আপনাদের ইনফরমেশন গুলো আমরা দিব। ঠিক আছে? যে সকল ইনফরমেশন নিবন্ধন সম্পর্কে, 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে আপনার যদি সাবজেক্টিভ বিষয় কোনো জানার থাকে, কোনো বিষয়ে কোশ্চেন থাকে, তাহলে আপনি এস লিখে আপনি কমেন্টে জানান, অথবা আপনার সাবজেক্ট সরাসরি আপনার সাবজেক্ট লিখে আপনি কমেন্টে জানান, অথবা এইখানে যে নাম্বারগুলো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনি এখনই একটা টেক্সট করে রাখেন, স্যার আমি এই সাবজেক্ট সম্পর্কে আমি জানতে চাই। আমাদের টেকনিক্যাল টিম, আমাদের প্রতিনিধি আপনাদের কিন্তু ফোন দিয়ে সকল ইনফরমেশন আপনাকে ওয়ান টু ওয়ান কিন্তু আপনার সাথে কথা বলে আপনার যত ধরনের কোশ্চেন আছে
আপনাদের সাথে কথা বলে সকল ইনফরমেশন জানিয়ে দিবে। এছাড়াও নিবন্ধন সম্পর্কে এরকম ধারাবাহিক লাইভ কিন্তু আমাদের সাপ্তাহিক 3 দিন করে থাকবে, এটা চলতেই থাকবে। সাপ্তাহিক 3 দিন করে নিবন্ধনের সকল আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত লাইভ সেশনে আসবো। আপনাদের এই কমেন্ট নিয়েই কিন্তু আমরা আসবো, আপনাদের কমেন্টগুলো আমরা পর্যালোচনা করি, আপনাদের কমেন্টগুলো আমরা পড়ি, আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার নিয়েই কিন্তু আমরা পরবর্তী সেশনটা তৈরি করব। এজন্য আপনাদের যত ধরনের কোশ্চেন আছে আমরা 2 দিনের ভিতরে আবার কিন্তু নিবন্ধন সম্পর্কে আবারও সেশন আমাদের আসছে। এবং তাছাড়াও এই কোডগুলো ব্যবহার করে আপনি যদি কমেন্ট করেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে নক করবে ফেসবুকে, স্যার আপনার নাম্বারটা দেন, আপনি কোন বিষয় আপনি জানতে চাচ্ছেন। আমাদের কলিং অফিসার যারা আছে এবং আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে এই সকল ইনফরমেশন কিন্তু আমাদের টাকা খরচ করে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো এখনই আমরা খুব দ্রুত একটু আমাদের সাবজেক্টগুলো একটু লিখে ফেলাই, যে কে কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছি। এবং আপনি যদি জেনারেল সম্পর্কে জানতে চান তাহলে জি লিখেন, আপনি যদি সাবজেক্টিভ সম্পর্কে জানতে চান তাহলে এস লিখেন, আপনি যদি দুইটাই জানতে চান তাহলে জিএস লিখবেন। এবং আমরা কিন্তু আমাদের এই যে নিবন্ধনের জন্য 4টা সাবজেক্টিভ জেনারেল যে সাবজেক্টিভ বই হাইলাইটস, এটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, অর্থাৎ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, জিকে, এই 4টা বিষয়। এখানে কিন্তু আপনার 25 মার্ক করে, আপনি সাবজেক্টিভে আপনি যে কয় মার্কই পান না কেন আপনাকে কিন্তু জেনারেলেও পাস করতে হবে, অর্থাৎ 2টা বিষয় আলাদা আলাদা ভাবে আপনাকে পাস করতে হবে। জেনারেলেও আপনাকে যেভাবে পাস করতে হবে, সাবজেক্টিভে কিন্তু একইভাবে পাস করতে হবে। আপনি যদি কোনোটাতে যদি পাস না করেন তাহলে কিন্তু আপনার 2টার কোনো রেজাল্টে আপনার মূল্যায়ন হবে না। আর এইবার কিন্তু 1 লক্ষেরও অধিক কিন্তু শূন্যপদ আসতে যাচ্ছে। স্যার এখানে একটু বলি, 1 লক্ষ প্লাস শূন্যপদ মানে যারা বলতেছেন যে আমার সাবজেক্টের শূন্যপদ কত, আমার সাবজেক্টের শূন্যপদ কত, ভাই সাবজেক্ট তো আছে 36টা, আমি যদি এইভাবে বলতে যাই আরো 1 ঘন্টার প্রয়োজন। সেজন্য আপনি এটা মাথায় রাখুন যে হিউজ পরিমাণে শূন্যপদ এবারে হিউজ। এই যে একটু আগে বললো যে সহকারী মৌলভী বিষয়ে কিছু বলুন, সহকারী মৌলভীতে চোখ বন্ধ করে রাখেন, আপনার চাকরি হয়েছে যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন। শূন্যপদ হলো 7,000 প্লাস, মানে 5,000 প্লাস, প্রায় 6,000-এর মতন। তারপর হলো একজন লিখছে যে ভৌত বিজ্ঞান সম্পর্কে বলুন, প্রায় 7,000-এর মতো শূন্যপদ। কি বলবো, প্রত্যেকটা সাবজেক্টিভে শূন্যপদ আছে, প্রত্যেকটা সাবজেক্টিভে শূন্যপদ আছে। আপনারা শুধু মনোনিবেশ করুন কিভাবে পড়াশোনা করা যায়। যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন পার হয়ে গেলে আপনি আর 20তম বলে কিছু হয়তোবা খুব দ্রুত পাচ্ছেন না। একটা জিনিস মাথায় রাখবেন, 17তম 16তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদ ছিল কতগুলো বলেন তো? ছিল 10,000, 12,000, 13,000 এরকম। জান্নাত লুপা আপু আমাদেরকে কোশ্চেন করছে যে স্যার সাবজেক্টিভে যে বাংলা এবং ইংলিশ 2টা রিটেন হবে না এমসিকিউ হবে? 19তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আপনি কমপ্লিটলি 2টা বিষয় কিন্তু আপনি এমসিকিউ পদ্ধতি পাচ্ছেন, কোনো রিটার্ন হবে না, কোনো রিটার্ন হবে না। কোর্স সম্পর্কে সকল ইনফরমেশন আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে জানিয়ে দিবে এবং আপনাদের কাছে নক করবে, নক করে আপনাদের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাদের সাথে কথা বলবে, 1-to-1 কথা বলে। আপনার যদি কথা বলে ভালো লাগে, আমাদের কোর্স সম্পর্কেও যদি আপনার ভালো লাগে, সকল ইনফরমেশন জেনে আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে? আমিরুল ইসলাম আকাশ, আপনি পারবেন না, আপনাকে জুনিয়র শিক্ষক পদে পরীক্ষা দিতে হবে। আরেকটা বিষয় হলো যে যেহেতু এখানে শূন্যপদটা আমি বারবার বলছি যে 16তম 17তম 18তম তো অনেক ছিল, 16তম 17তম এগুলোতে ছিল 12,000, 13,000, 22,000 এগুলো করে শূন্যপদ। তো হঠাৎ করে দেখবেন 18তম এবং 19তম তো হিউজ, এতগুলো বাড়লো না। এই বাড়াটা আরো একবার ঘটছিল, এরকম এখন বাড়লো। এটা যখন পূর্ণ হয়ে যাবে তখন আবার 20তম, 21তম, 22তম, 23তম, 24, 25, 26ও হতে পারে। এই 2035 সাল পর্যন্ত শূন্যপদ থাকবে 5,000, 6,000, 7,000। তখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাবে। যা করার এখনই করতে হবে। যায় দিন ভালো, আসে দিন খুবই খারাপ। আপনাকে হেলায় ফেলায় সময় পার করা যাবে না। হ্যাঁ, আপনাকে কিন্তু এখন থেকেই সিরিয়াস হতে হবে। এবার কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে আপনি যে সুযোগ পাচ্ছেন, যে শূন্য পদ পাচ্ছেন, ইতিহাসের কিন্তু একেবারে শ্রেষ্ঠ বলা যায়, ইতিহাসের শিক্ষক নিবন্ধন হতে যাচ্ছে এইবার কিন্তু 1 লক্ষেরও অধিক শূন্যপদ থাকছে এবং আপনাদের সাবজেক্টিভ সম্পর্কেও কিন্তু এবার আর রিটেনটা থাকছে না। তার মানে বুঝতেই পারছেন আপনাদের জন্য খুবই সহজ হয়ে গেল। শুধুমাত্র আমাদের চোখ কান খোলা রাখতে হবে যেন কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস যাতে না হয়, এবং এটাতে মোটামুটি আমরা একটু সোচ্চার থাকবো সবাই। নাম্বারটা একটু দেখা যাচ্ছে। ঠিক আছে,
এই নাম্বারগুলো আপনারা একটু লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানতে হয় সাথে সাথে আমাদের এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোনে কল দিতে পারেন। অনেক সময় একের পর এক আমাদের তো কল আসতেই থাকে, সেইখানে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন আপনার কিন্তু আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে। আরেকটা বিষয় হলো যে শিক্ষক নিবন্ধনের মেইন জিনিসটাই কিন্তু হলো, আমি আবারও বলছি, বারবার বলবো, 100 বার বলবো, যে জেনারেলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার সাবজেক্টিভ দিয়ে চাকরি হবে কিন্তু জেনারেলে আপনি ঝরে পড়বেন খুব দ্রুত। সেজন্য জেনারেলে কিন্তু আপনাকে অবশ্যই শুধু পাস করলে চলবে না। এখানে যে আপনি 40% মার্ক পাবেন, আপনার 40% মার্ক পাবেন, আপনি পাস করছেন, তার মানে আপনার সাবজেক্টিভটা ধরে যে আপনাকে হলো সাবজেক্টিভটা ধরুন আপনি 80 পেয়েছেন, তাহলে 40 আর 80 120 আপনার জীবনও চাকরি হবে না। ভাইবারটা ডাক পাবেন 120 পেলে। আপনাকে কি করতে হবে, এই 40%-এর পাশাপাশি এখানে আপনাকে আরো কিছু মার্ক তুলতে হবে, যেটা কিনা এই সাবজেক্টিভের সাথে যোগ হয়। আলটিমেটলি তো দুইটা মিলেই হলো আপনার হবে। দুইটা মিলে আপনি যদি কলেজ পর্যায়ে হন তাহলে এটা সাবজেক্টের উপর ভেরি করে। আপনি যদি স্কুল পর্যায়ে হন, অন এভারেজে বলি, আপনি যদি 120 পান তাহলে আপনি ভাইভাতে ডাক পাবেন। 140 হলে আপনি ইনশাল্লাহ চাকরি পাবেন। হ্যাঁ, আর 160 যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনি আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানে চাকরি করবেন। আর কলেজ পর্যায়ে 165 ধরে রাখেন। 165 ধরে রাখেন। যদি 165 দুইটা মিলে পান তাহলে আপনি বাংলাদেশে যেখানে চাকরি করতে চান আপনি চাকরি করতে পারবেন। মানে এটা আনুমানিক একটা ধারণা দিয়ে দিলাম আর কি। স্যার, সহকারী মৌলবী কি স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে আছে, আর সাবজেক্ট কি বিষয়ে প্রশ্ন আসে, এগুলোর জন্য কল করুন। এই যে 01804995560, 01804995560, এই নাম্বারগুলোতে কল করুন। আমাদের প্রতিনিধি আছে, আপনাকে বোঝাবে। আমি একটু বলে রাখি, কোরআন, হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকহ, এই 5টা বিষয়ের সাবজেক্টিভ 100 মার্কের আপনাকে এমসিকিউ দিতে হবে। যেহেতু এবার এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে, প্রাইমারি শিক্ষক নিবন্ধনে প্রশ্ন ফাঁসের জন্য আমরা 2টা শুধু তথ্য পাইছি। একটা হলো পরীক্ষা শুরু হয়েছে 3টার সময়, স্যার 3টা থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা হয়েছে। 4:11 দিকে একটা ফেসবুকের মধ্যে পোস্ট আসছিল যে যদি এই প্রশ্নটা মিলে যায় তাহলে মনে করবেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই একটা এভিডেন্স। আর একটা এভিডেন্স আসছিল ইমেইলে একটা প্রশ্ন ফাঁসের একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। এই ইমেলটা কার, কোথাকার, এই অথেন্টিক তথ্যগুলো বের হচ্ছে না। তাহলে আমাদের আন্দোলন জোরদার হবে কিভাবে? তাছাড়া প্রশ্ন ফাঁসের কোনো রেকর্ডে নেই, তাছাড়া প্রশ্ন ফাঁসের কোনো প্রকার দলিল নেই বাংলাদেশে। কিন্তু শিক্ষক নিবন্ধনে কিন্তু আপনার প্রশ্ন ফাঁসটা মানে ডিভাইস পার্টিটা শুধু ধরা পড়ছে। এখন এই ডিভাইস পার্টি যদি ধরা পড়ে তাহলে তো ব্যক্তি শাস্তি হলো, যে ডিভাইস ব্যবহার করছে তার শাস্তি। এটা তো আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিবের নেই, মানে হাত নেই। সেজন্য আপনাকে মনে রাখতে হবে শিক্ষক নিবন্ধনও আপনার ধরে নেন 30% এরকম অবৈধভাবে বা অন্যায়ভাবে কিন্তু চাকরি হবে, আর 70% আপনার হয়তো টিকতে পারবে। জান্নাতের স্বপ্ন আপনি আমাদের প্রতিনিধি আপনাকে ফেসবুকে নক করবে, আপনার সাথে কথা বলে আপনি সকল ইনফরমেশন নিয়েই ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আপনাকে নক করলে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দিলেই আপনি সকল বিষয়ে কথা বলতে পারবেন, সকল ইনফরমেশন নিয়ে আপনি কথা বলবেন। ঠিক আছে, আজকের এই লাইভটা মনে হয় এ পর্যন্ত আমরা রাখি। এরপরে আমাদের কিন্তু 2 দিন পরে আবারও কিন্তু এই লাইভ সেশন আমরা নিয়ে আসব। তখন আবারও আপনাদের যে কোশ্চেন থেকে নতুন কোশ্চেন নিয়ে কিন্তু আমরা পরবর্তী সেশন নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।